তাহলে কি বলতে চাচ্ছ? ভালো লাগে না। কথাটা বলে এই ঋদ্ধি দ্রুত একটা শাড়ি পরে ওয়াশরুমে দৌড় দিল। আরিয়ান হাসতে হাসতে বলল, আরে আসতে যান, পড়ে যাবে তো। ঋদ্ধি ওয়াশরুমে ফ্রেশ হয়ে গোসল করে এখন বিপদে পড়েছে। বের হবে কেমন করে বুঝতে পারছে না, কারণ ও শাড়ি নিয়ে এসেছে, আজ তো মায়ের বাসায় যাবে। সে তো নতুন বউ হিসাবে শাড়ি পরা লাগবে, কিন্তু ও তো শাড়ি পরার কোনো বিন্দুমাত্র ধারণা নেই। যান যান, কি করছো এতক্ষণ ধরে? বের হয়ে আসো জলদি, আমার ওখানে তো যেতে হবে, লেট হয়ে যাবে। রুমের ভেতর থেকে জোরে বলল, উফ, এটাই কম ছিল। এখন এভাবে কিভাবে বের হব? এখন উনিও তো রুম থেকে বের হয়নি। আরিয়ান এবার দরজায় বাড়ি দিতে শুরু করেছে। ঋদ্ধির দেরি দেখে সে ভয় পেয়ে গেছে, কিছু হলো না তো ওর আবার। যান যান, কথা বলো না কেন? দরজা খোলো, আমার কিন্তু ভয় হচ্ছে। তুমি বের হও প্লিজ, দরজা ভেঙে ফেলো কিন্তু আমি। আরিয়ানের জ্বালায় ঋদ্ধি ভয় পেয়ে তাড়াতাড়ি শাড়ি কোনো রকমে পেয়েছি বের হয়ে আসে। আর আরিয়ান ঋদ্ধিকে দেখে তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরে। জান, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছো, দেখি তোমার কিছু হয়নি তো জান। আরিয়ান ঋদ্ধিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে, কিন্তু ও খেয়ালই করেনি যে ঋদ্ধির শাড়ি পরেছে। যেভাবে কেউ দেখলে হেসে গড়াতে থাকবে। ঋদ্ধি চুপচাপ শাড়ি খামচে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আর ঋদ্ধির সাড়া না পেয়ে ধমকে ওঠে আরিয়ান। কি হলো, কথা বলো না কেন? কি হয়েছিল, বেরোচ্ছিলে না কেন? জান, তুমি জানো তোমার কিছু হলে আমি মরে যাব। আরিয়ানের এই কথা শুনে ঋদ্ধি চমকে যায় আর আরিয়ানের দিকে তাকায়। তারপর ঋদ্ধি হঠাৎ করে কাঁদতে শুরু করে। কি হলো জান, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার সোনা দেখি, আমার দিকে তাকাও। শাড়ির জন্য দেরি হচ্ছিল। এর জন্য দেরি করতে হবে? আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে কোনো রকম শাড়ি পেঁচিয়ে রেখেছে। দেখি এদিকে তাকাও জান, এই সামান্য কারণে আমার জানটার মুক্তোর মতো পানিগুলো মাটিতে ফেলে নষ্ট করে ফেলেছে। আমার বউটা শাড়ি পরতে পারে না, তাই বলে তাতে কি হয়েছে? আমি তো আছি, দেখি এদিকে আসো, আমি পরিয়ে দেব। আরিয়ান ঋদ্ধির চোখের পানি মুছি মোবাইলে ইউটিউব দেখে শাড়ি পরাতে যায়। আর ঋদ্ধি আরিয়ানের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। কি হলো, মোবাইল নিলে কেন? দাও, না হলে শাড়ি পরিয়ে দেবো কেমনে? না, আপনি দেখবেন না। ওই মেয়েটার পেট দেখা যাচ্ছে ভিডিওতে, আপনি ওদিকে তাকাবেন না। এই বলে ঋদ্ধি আরিয়ানের চোখ ঢেকে দেয়। আরে কি করছো? না দেখলে কেমনে তোমার শাড়ি পরিয়ে দেবো বলো? আমি তো কখনো কাউকে দেখিও নি বা পরাইও নি। না, তবুও দেখতে দেব না। আপনি ওদিকে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান। ওই মেয়েটা নাভি দেখা যায়। আপনি আমাকে দেখবেন, আমার নাভি দেখবেন। আমি থাকতে অন্য মেয়েকে দেখবেন কেন? আরিয়ান এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল আর বুঝতে চেষ্টা করছিল ঋদ্ধি এসব কি বলছে। পরে একটা শয়তানি ইসমাইল দিয়ে বলল, আচ্ছা দেখবো না, শুধু তোমার নাভিটাই দেখবো। কোথায় দেখাও দেখি, এখনই দেখবো। আরিয়ান যখন এসব বলে তখনই ঋদ্ধি খেয়াল হয় যে ও একটু আগে কী সব বলছিল। ছি, কি সব বললাম আমি? কোথায় দাও দেখি, তুমি দেখতে না দিলে কিন্তু আমি ওই ভিটা দেখবো এখন। এই কথা শুনে ঋদ্ধি দুহাত দিয়ে আরিয়ানের চোখ ঢেকে ফেলে আর আরিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা জান, আমি ওটার দেখবো না, আমি তো আমার মিষ্টি পরীর বউটার দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমায় দেখেন। ঋদ্ধি রাগে কি বলছে নিজে জানে না আর আরিয়ান মজা নিচ্ছে। ঋদ্ধি পেটের শাড়ি সরিয়ে ফেলেছে আর আরিয়ানের মাথা খারাপ অবস্থা। এই মেয়ে রাগে পাগল হয়ে গেছে আর ওকেও পাগল করে ফেলেছে। আরিয়ান ঋদ্ধির নাভিতে চুমুখে সরে গিয়ে পেটের শাড়ি নামিয়ে দেয়। আরিয়ানের ঠোঁটের স্পর্শে ঋদ্ধি চমকে ওঠে আর কেঁপে ওঠে। পরে কি বলেছে মনে করে ঋদ্ধি লজ্জায় লাল হয়ে যায় আর আরিয়ান নিচ থেকে দাঁড়িয়ে ঋদ্ধির কানে কাছে বলে, আজ তুমি আমাকে পাগল বানিয়ে দেবে। উফ, আচ্ছা লাল নীল হতে হবে না, বাদ দাও। আমি রাসেলের বোন রাইসাকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে শাড়ি পরিয়ে দেবে। আমাকে তো আর অন্য মেয়ের নাভি দেখতে হবে না, তাই বউকেও নিজে হাতে শাড়ি পরিয়ে দিতে চান্স পেলাম না। তারপর আরিয়ান রাসেলের বোন রাইসাকে পাঠিয়ে দিতে বলল। রাসেল আর রাইসার জন্য পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওখানেই তারা দু ভাই বোন থাকে। রাইসা ঋদ্ধির কাছে আসার আগেই আরিয়ান সরে গেল।
আসলে মেয়েদের আশেপাশে থাকতে আরিয়ান পছন্দ করে না, দূরে দূরে থাকার চেষ্টা করে। রাইসা এসেই আরিয়ানের রুমে যায়। আরিয়ান রাইসার ক্রাশ। আরিয়ানকে রাইসার খুব ভালো লাগে। এই আরিয়ান না থাকলে তাদের ভাই বোনের জীবন এত সুন্দর হতো না। আরিয়ানের জন্যই তার আজ এই অবস্থায় আছে। রাইসা মনে মনে আরিয়ানকে ভালোবাসে। আরিয়ান বিয়ে করেছে শুনে রাইসা খুব কষ্ট পেয়েছিল। রাইসা দেখতে খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং। ঋদ্ধির 3 বছর বড় রাইসা। বেশ কয়েক বছর আগে একদল রাইসাকে দেখে কিডন্যাপ করে বিক্রি করার প্ল্যান করে। যেহেতু রাইসা খুব সুন্দরী, তাই বিদেশে পাঁচের কোলে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। তখন সেই বিপদ থেকে আরিয়ানই উদ্ধার করেছিল রাইসাকে। সে কিডন্যাপের লোকগুলো রাইসার বাবা মাকে মেরে ফেলে। আর ওর ভাই রাসেল তখন চাকরির জন্য অন্যের দুয়ারে কড়া নেড়ে বেড়াচ্ছিল। তাদের এই বিপদের সময় আরিয়ান রাসেলকে বডিগার্ড হিসেবে নিযুক্ত করে, তার গার্ড করে নেয় আর পাশে থাকার জন্য ফ্ল্যাট দেয়। রাসেল সেখানে যায়, রাইসাকে সাথে সাথে রাখে। আরিয়ানের আশেপাশে কোনো নাগালেই কোনো মেয়ে নেই, তাই রাইসাকে কারোর কাছে রাখার জায়গা নেই। রাসেল তো আরিয়ানের কাছেই থাকে বেশি, তাই আরিয়ানের কাছে পারমিশন নিয়ে ওর সাথেই রাখে। আলাদা রুম দেওয়া হয় ওদের, তবে দূরেই রাখে। কিন্তু রাইসা আরিয়ানকে দূর থেকে লক্ষ্য করে সবসময়। ঋদ্ধিকে বিয়ে করে ফেলে কষ্টের সাথে তার হিংসাও হয়, কারণ সে এত সুন্দরী, তবুও তাকে এক নজর আরিয়ান ঘুরেও দেখে না। কিন্তু ঋদ্ধি এতটা সুন্দর না, তবুও ওর প্রেমে পাগল। ঋদ্ধিকে রুমে দেখে ঋদ্ধির দিকে তাকিয়ে রাইসার মন খুব চলছিল। এই মেয়েটার মধ্যে কি আছে যা ওর মধ্যে নেই? ঋদ্ধির সাথে তেমন কথা বলেনি রাইসা। ঋদ্ধি মনে মনে নিজেই বকবক করে যাচ্ছে। তা বকছে উল্টাপাল্টা, নিজে জানে না। রাইসা এসে ঋদ্ধিকে শাড়ি পরাতে পরাতে ঋদ্ধির কোমরে হাতে ঘষা লাগাতেই আর ঋদ্ধির তাতে খিলখিল করে হাসতে লাগলো। রাইসা কিছুক্ষণ হাঁ করে ওর হাসির দিকে তাকিয়ে থাকলো। রাইসা ভাবছে, মেয়েটা উজ্জ্বল শ্যামলা হলো চেহারাটা, বেশ মায়ে ভরা, চোখগুলো খুব সুন্দর, গাঢ় কাজলে যেন আরও সুন্দর লাগছে। এখন কেমন বাচ্চার মতো হাসছে মেয়েটা। রাইসা আবার ঋদ্ধির কোমরে ঘষা দিল, আর ঋদ্ধির আবার সুরসুর লাগাতে লাফাতে লাগলো আর হাসতে লাগলো খিলখিল করে। রাইসার এতক্ষণ ঋদ্ধিকে সহ্য না হলো, এখন কেন জানি খুব ভালো লাগছে মেয়েটার নিষ্পাপ হাসি আর চাহনি দেখে। কি অমায়িক দেখতে লাগছে। আরিয়ান হাসির আওয়াজ পেয়ে দরজার কাছে এসে লুকিয়ে লুকিয়ে মুগ্ধ হয়ে ঋদ্ধির মুক্ত ঝরা হাসি এনজয় করছিল। ঋদ্ধি নড়চড়া করায় শাড়ির পিন আপ করতে গিয়ে ফুটো হয়ে যায়। ঋদ্ধি ব্যথায় আহ করে ওঠে। আরিয়ান ওতেই ব্যাস। ঋদ্ধির জন্য সামান্য আহ করা ওর জন্য বুকে সূচে লাগা একই কথা। আরিয়ান ঋদ্ধির ব্যথা লেগেছে দেখে দ্রুত উত্তেজিত হয়ে ঋদ্ধির কাছে যায়। ঋদ্ধির জন্য জলদি ফার্স্ট এইড বক্স নিয়ে এসে একটা ওয়ান টাইম হ্যান্ডি প্লাস ঋদ্ধির ব্যথার জায়গায় লাগিয়ে দিল, আর ওখানে একটা গভীরভাবে চুমু দিয়ে ঋদ্ধিকে হালকাভাবে জড়িয়ে ধরল। আর রাইসা এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। ইস, কি ভালোবাসা, সামান্য লাগাতে এত কিছু। মেয়েটা কি ভাগ্যবতী, ওই জায়গায় তো আমিও হতে পারতাম, কেন হলাম না? রাইসা এসব ভাবছে, খুব আফসোস হচ্ছে তার। আরিয়ানের হঠাৎ রাইসার দিকে চোখ যায়। আরিয়ান রাইসাকে বকতে লাগলো। ঋদ্ধি দেখলো যে মেয়েটা বিনা কারণে বকা শুনছে, তাই সে আরিয়ানের শার্টের কোনা ধরে ডাকে। আরিয়ান বুঝতে পেরে ঋদ্ধির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে জান, ব্যথা পেয়েছো? আজ ওর জন্য তোমাকে কষ্ট পেতে হলো, ওকে তো আমি শাস্তি দেবই। তারপর আরিয়ান একটা স্কেল দিয়ে টিচারদের মতো করে রাইসাকে হাত পাততে বলল। রাইসা ভয়ে কাপা কাপা ভাবে হাত পাতলো, আর আরিয়ান স্কেল দিয়ে এক বাড়ি মারল রাইসার হাতে। আর এতেই রাইসা ভয়ে কান্না করতে শুরু করলো। তারপর আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে বেচারি ভয় পেয়ে গেছে, তবু আরিয়ানের টি শার্টের কোনা ছাড়েনি, বাচ্চাদের মতো ধরে আছে। আরিয়ানের একটু পরে খেয়াল হলো শাড়িতে ঋদ্ধিকে অপসরি লাগছে। আরিয়ান ঋদ্ধির জন্য আনা বেলি ফুলগুলো ঋদ্ধির খোপায় গুজে দিল। তারপর পিছন থেকে জড়িয়ে ধরে ঋদ্ধির খোপায় মুখ গুজে বেলি ফুলের সুঘ্রাণ নিতে থাকলো। রাইসা কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ আরিয়ান জড়িয়ে থাকার পর গলায় একটা কিস করে ঋদ্ধির কপাল রেখে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বড় নিঃশ্বাস ছেড়ে কপালে কিস করে বলল, চলো যাই, লেট হয়ে গেছে অনেক, তোমার বোনেরা নাস্তার টেবিলে অপেক্ষা করছে তোমার জন্য। তারপর আরিয়ান ঋদ্ধির হাত ধরে হাঁটা শুরু করে, কিন্তু ঋদ্ধি প্রথম শাড়ি পরে হাঁটতে পারছে না।
বারবার শাড়ির আঁচল সরে যাচ্ছে পিন না থাকায়। বারবার আঁচল ঠিক করে হাঁটতে গিয়ে হাতে টান পড়ে আরিয়ান ঘুরে দেখে ঋদ্ধির শাড়ি ঠিক করছে। আরিয়ান কি করবে ভেবে যেন ঋদ্ধিকে কোলে তুলে নেয়। তারপর নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। ঋদ্ধিকে নিজের কোলে বসে খাইয়ে দিতে লাগলো। তা দেখে ঋদ্ধির বোনেরা মুখ টিপে হাসছে। ঋদ্ধির চোখ গরম করে তাকিয়েও লাভ হয় না। জান, কি করছো? মুখের খাবার নিয়ে খাও ফার্স্ট। আমাদের তো তোমার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। আরিয়ান ঋদ্ধিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। তারপর খাওয়া কমপ্লিট করে ওদের কিছুক্ষণ বসতে বলে আরিয়ান খুব দ্রুত উপরে নিজের রুমে যায়। তারপর সাজগোজ করতে শুরু করে। সাদা শার্টের সাথে গাঢ় নীল ব্লেজার আর গাঢ় নীল প্যান্ট পরে নিল আর চুলগুলো জেল দিয়ে সেট করে তারপর গায়ে হাতে কালি মেখে নিল আর হাতে দামি একটা ঘড়ি পরতে পরতে নিচে নেমে আসলো। ঋদ্ধি আরিয়ানকে দেখে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলো। আরিয়ান শ্যামলা রূপ নিয়ে এসেছে ওদের সামনে। আরিয়ান ঋদ্ধিকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে কপালে কিস দিয়ে হাত ধরে টানতে লাগলো। ঋদ্ধি আরিয়ানের হঠাৎ কিস দেওয়াই থতমত হয়ে গেছে। ঋদ্ধিকে আরিয়ান গাড়িতে তুলে দিয়ে ঋদ্ধির বোনেদের পিছনের সিটে বসিয়ে দিয়ে আরিয়ান সামনের সিটে বসে পড়ল। তারপর দেখলো ঋদ্ধি এখনও সিট বেল্ট লাগেনি। আরিয়ান ঋদ্ধির কাছে গিয়ে সিট বেল্ট লাগানোর জন্য গেল। ঋদ্ধি তো ভয় পেয়ে গেছে, না জানি কী করবে। আরিয়ানের নিঃশ্বাসগুলো ঋদ্ধির মুখে আশ্রে পড়ছে। ঋদ্ধি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। আরিয়ানেরও ঘোর লেগে গেছে ঋদ্ধিকে দেখে। একটু একটু করে ঋদ্ধির আরও কাছে এগিয়ে যায় আর হাফ ইঞ্চি ফাঁক আছে। এমন সময় ঋদ্ধির বোনেরা কি নিয়ে জোরে জোরে হেসে ওঠে। তখন আরিয়ানের ঘোর কেটে গিয়ে ও সরে আসে ঋদ্ধির থেকে। আর তারপর আরিয়ান ড্রাইভ করতে শুরু করে। আরিয়ানের গাড়ির পিছনে আরও একটা গাড়ি আছে। আজ বেশি গার্ড আরিয়ান নেয়নি, তাই একটাই গাড়ি যাবে। আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখল ঋদ্ধির বাইরের জানালার কাজ খুলে তাকিয়ে আছে। ঋদ্ধির ছোট ছোট চুলগুলো চোখে মুখে পড়ে মায়াময়ী মুখটা দেখতে অসাধারণ লাগছে। কিছুক্ষণ পরেই সবাই ঋদ্ধিদের বাসায় পৌঁছে গেল। ঋদ্ধির বাসায় তো জমকালো আয়োজন। ওদের গাড়ি থেকে নেমে আসতে দেখি সবাই জামে এসেছে বলে দৌড়ে আসলো। আর আরিয়ান এত মানুষের মধ্যে ঘাবড়ে গেছে অনেক। ঋদ্ধির হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। কপালের ফোটা ফোটা ঘামগুলো শ্যামলা কালি দেওয়া শরীরে রোদের আলোয় ঝলমল করছে। কিছুক্ষণ পরই সবাই ফুলের ডালা নিয়ে হাজির হয়। আর বাড়ির মেয়েরা, ভাবিরা, প্রতিবেশী মেয়েরাও এসেছে। সবার মুখে এক কথা, ঋদ্ধিকে এভাবে লুকিয়ে বিয়ে দিয়েছে, দেখো কত ভালো বড়লোক জামাই পেয়েছে। ছেলেটা শ্যামলা হলেও কি হ্যান্ডসাম, লম্বা চৌড়া, ফিটফাট, বডিওয়ালা, একেবারে হিরোদের মতন দেখতে। কিন্তু দেখে মনে হচ্ছে শরীরের রংটা কেমন নকল নকল লাগছে, কালি লাগানোর মতো। আরেকজন বলে উঠল, ওমারে, ওই ছোকরা দুইটা পিস্তল হাতে খাড়াইয়া আছে কোনো প্রেসিডেন্ট নাকি কাকলির মা। পান চিবোতে চিবোতে কাকুলির মা বলল, মনে হয় ওই গুলান রে বডিগার্ড কয় সখিনার মা। ওই তো টিভিতে সালেমন খান সিনেমা কইরা ছিল, কারিনা কাপুর নায়িকা ছিল, ওতে দেখছিলুম এরাম কালা ড্যারেস বইরা ছিল ওখানে। ওরে খুদা, কি বড় লোক বেডা, বডিগার্ড লইছে। সব মেয়েরা চিল্লাচিল্লি করছে। কি হ্যান্ডসাম ইয়ার, এরকম একটা বর যদি পাইতাম। ঋদ্ধির কপাল কত ভালো রে, এটাকে কোথায় যে পেলো। আগে আমি পেলে পটাইয়া ফেলতাম। ইস, আমি তো ফিদা হয়ে গেলাম। ঋদ্ধিরে দেখে তো মন আমার জ্বলতাছে। ঋদ্ধি আর আরিয়ানকে নিয়ে বাড়ির লোক ড্রয়িং রুমে আসলো। ঋদ্ধি নিজের রুমে যাওয়ার জন্য আরিয়ানের থেকে হাত ছাড়ার চেষ্টা করছে, বাট আরিয়ান আরো শক্ত করে ধরে রেখেছে। প্লিজ ছাড়ুন না, রুমে যাবো একটু। আরিয়ান চোখ রাঙিয়ে বলল, না, তুমি আমার সাথে থাকবে, এক মুহূর্তের জন্য কোথাও যাবে না। গেলে আমাকে সাথে নিয়ে যাবে। রুমে যাবে তো আমিও যাব। প্লিজ এদের সবাইকে এখান থেকে সরাও, আমার খুব আনইজিলি ফিল হচ্ছে। কিন্তু এরা এখন আপনাকে ছাড়বে না, আপনি তাদের নতুন জামাই। এসব কথা বলতে বলতে ঋদ্ধির কাজিনরা আর সাথে আশেপাশের আরো অনেকে চলে আসলো ওদের কাছে। আর একজন কাজিন বলতে লাগলো, জিজু জিজু, বউকে এখন একটু সাইডে রেখে শালিদের দিকেও একটু নজর দিন। বউ তো সারা জীবন সাথে আছে, আমরা তো থাকবো না। এই ঋদ্ধি সর।
আচ্ছা আচ্ছা, সরছি তো। তোরা খুব শয়তান হয়ে গেছিস, পরে তোদের দেখে নেব। দেখবি তো দেখ, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমাদের জিজু আমাদের রক্ষা করবে। জিজু চামচি এসেছে রে। আরিয়ান কিছু না বলে ঋদ্ধির হাত ধরে আছে। এদিকে মেয়েগুলো আরিয়ানের সাথে ঘেঁষে বসে আছে আরিয়ানের হাত ধরে। আরিয়ানের খুব অস্বস্তি লাগছে, ওর এসব পছন্দ হচ্ছে না। আরিয়ান ঘামতে শুরু করেছে। আরিয়ান ঋদ্ধির কাছে আরও চিপকে যায়, তবুও মেয়েগুলো চলে আসছে। আরিয়ানের এবার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আরিয়ানের চোখ মুখ রাগে লাল হতে লাগলো। চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে রাগ কন্ট্রোল করছে। ঋদ্ধি ছাড়া সে কোনো মেয়ের সংস্পর্শে আসেনি, কিন্তু এখন এই গায়ে পড়া মেয়েগুলোর সাথে বসে আছে ভদ্রতার খাতিরে। আরিয়ান সাথে 6 জন গার্ড নিয়ে এসেছিল, 2 জন গেটে আছে, 2 জন আরিয়ানের সাথে, আর 2 জন চারদিকে নজর রাখার জন্য ঘোরাফেরা করছে। রাসেল আর আজাদ এর অবস্থা খারাপ, কিছু মেয়ে ওদের ডিস্টার্ব করছে। আরিয়ান এখানে কোনো কিছু বলতেও পারছে না। আরিয়ান ঋদ্ধিকে আস্তে আস্তে বলল, ঋদ্ধি প্লিজ এদের থেকে আমাকে উদ্ধার করো, আমার আর সহ্য হচ্ছে না। রেগে গেলে কিছু করে ফেলবো, তখন খারাপ দেখাবে ব্যাপারটা। আরিয়ানের কড়া কথা শুনে ঋদ্ধি আরিয়ানের দিকে তাকিয়ে দেখল আরিয়ান চোখ মুখ রাগে লাল করে শক্ত হয়ে রাগে লুক নিয়ে বসে আছে। ঋদ্ধি চমকে যায়। ঋদ্ধি কী করবে বুঝতে পারছে না। ওরা তো জানে না আরিয়ান কেমন, তাই আরিয়ানের সাথে এগুলো করছে। হঠাৎ ঋদ্ধিকে দেখে ডাক দিল। একমাত্র সেই উদ্ধার করতে পারে। ঋদ্ধিকে বলার পরও ঋদ্ধিকে কিছু করতে হলো না। তার আগে ঋদ্ধির মা আর চাচি নাস্তা নিয়ে এসেছে। ওদের নাস্তা করার পর রেডি হতে বলল। ঋদ্ধির রুমে ড্রেস রাখা আছে, এখন তাদের জন্য ছোট্ট করে হলুদের অনুষ্ঠান করা হয়েছে, আর বাইরে স্টেজ করেছে খুব সুন্দর করে, আর শায়ন ওদিকে বিজি। আরিয়ান এখান থেকে বের হতে পারবে ভেবে একটু স্থির হলো। তারপর অল্প নাস্তা করে উপরে ঋদ্ধির রুমে যেতে লাগলো। ঋদ্ধির রুমে গিয়ে দরজা বন্ধ করে ঋদ্ধিকে জড়িয়ে ধরল শক্ত করে। ঋদ্ধি একমাত্র যে তাকে শান্তি দিতে পারে। এতক্ষণ খুব অশান্ত হয়েছিল, এখন শান্তি লাগছে। কি হলো ছাড়ুন, ফ্রেশ হয়ে রেডি হতে হবে তো। আর একটু প্লিজ, তুমি এই বুকে আসলে জানো আমার কেমন লাগে। মনে হয় যেন মরুভূমির বুকে বৃষ্টির পানি পড়েছে, শীতল করে দিয়েছে। আচ্ছা যাও, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি। আরিয়ান ওর কপালে একটা কিস দিয়ে ছেড়ে দিল। তারপর দেখলো দুজনের সেম ডিজাইনের হলুদ কালারের ড্রেস রাখা, খুব খুব সুন্দর দেখতে। আরিয়ান মনে মনে ভাবলো ঋদ্ধিকে এই ড্রেসে হলুদ পরি লাগবে। ইস, কখন যে দেখবে তাকে। ঋদ্ধি ওয়াশরুমে চলে গেল, আর আরিয়ান একা একা ভাবতে লাগলো। তুমি কি জানো জান, আমার এই কঠিন হৃদয় ছোট্ট একটি অংশ, কিন্তু এর বিস্তারিত অনেকটা জুড়ে। হয়তো তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, কিন্তু তুমি হঠাৎ পাওয়া আমার ভালোবাসা, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভিতরটা যেন ছটফট করে পাগল হয়ে যাই। আমি মনে হয় যেন আমি এই তোমাকে যেন হারিয়ে ফেলবো। আরিয়ান এসব ভাবতে ভাবতে রুমের চারিদিকে একবার চোখ বোলালো। ইস, তার বাচ্চা বউ দেখে সত্যি সত্যি বাচ্চা মেয়ে। পুরো রুমে বিভিন্ন টেডি বিয়ার দিয়ে ভরে রেখেছে। বিছানাটায় পিঙ্ক কালারের চাদর বিছানো, পুতুলের ছাপ দেওয়া। রুমটায়ও পুতুলের আর্ট করা আছে, প্রায় সব কিছুই বেবি পিঙ্ক কালারের। রুমটা মাঝারি সাইজের, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রুম। বেডের পিছনে ঋদ্ধি খুব বড় একটা করে ছবি টানানো আছে। রুমটা দেখলে মনেই হয় না এখানে এত বড় একটা মেয়ে থাকে। বাচ্চাদের রুমই এমন হয়, আর বাচ্চা বউ তার নিজের রুম এমন করে রেখেছে। 2 দিন পর নিজে একসময় মা হবে, আর দেখো তার মধ্যে বাচ্চা মেয়েতে ভরপুর। এসব ভেবেই মুচকি হেসে উঠল। ঋদ্ধির বোন রিধি এসে দেখলো আরিয়ান রেডি হয়নি, তাই সে বলল, জিজু তুমি রেডি হওনি এখনো? না মানে তোমার বোন ওয়াশরুমে, তাই। ও আচ্ছা, চলুন অন্য রুমে রেডি হয়ে নিন, সময় বেশি নেই। আচ্ছা চলো। আরিয়ান ড্রেস নিয়ে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলো। আরিয়ান তার পাঞ্জাবিটা পরে নিল। হলুদের উপর এক সাইডে সাদা পাথরে ডিজাইন করা, একদম ইউনিক ডিজাইন, খুব সুন্দর দেখতে। পাঞ্জাবিতে ধুতি পায়জামা আছে সাদা কালারের, পায়ে নাগরা গোল্ডেন কালারের। চুলগুলো হালকা খাড়া করে নিল জেল দিয়ে, আর হাতে ব্যান্ডেড ঘড়ি, আর পাঞ্জাবির হাতাটা উপরে অনেকটা গুটিয়ে নিল।
এদিকে ঋদ্ধি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিয়ান রুমে নেই। তখন ঋদ্ধি ভাবলো আরিয়ান হয়তো বাইরে গেছে। ঋদ্ধি তার শাড়ির সাথে যা যা লাগে নিল। তারপর বসে বসে ভাবছে শাড়ি পরবে কেমন করে। কিন্তু বেশিক্ষণ ভাবতে হলো না, কারণ পার্লারের লোকেরা তাকে সুন্দর করে বাঙালি সাজে শাড়ি পরিয়ে দিল। আর আরিয়ানের মতো শাড়িটা সুন্দর কালারের ওপর সাদা ডিজাইনের উপর স্টোন বসিয়ে কাজ করা, আর ব্লাউজ সাদা হলুদ মিক্সড ডিজাইন। ফেসে গর্জিয়াস সাজ দেওয়া হয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে বেশি আকর্ষণীয় সাজের জন্য একদম অপসরি লাগছে। মাথায় বিভিন্ন ফুলের টায়রা দেওয়া হয়েছে, আর ঋদ্ধির কোমর সমান বড় চুলগুলো পেঁচিয়ে তাতে ফুল দেওয়া, আর সামনে কিছু ছোট ছোট চুল ছেড়ে দেওয়া হয়েছে, তাতে দারুণ লাগছে। গলায় বেলি আর লাল সাদা গোলাপের মিক্সড করে মালা দেওয়া হয়েছে বড় করে, আর হাতে সাদা লাল গোলাপের ছোট চিকন মতো ব্রেসলেট, কানো ফুলের দুল, কোমরে ফুলের বিছা, নাকে ডায়মন্ডের নথ। এটা আরিয়ান দিয়েছে। পায়ে চওড়া নুপুর, একটু হাঁটলেই ঝুমঝুম শব্দে ভরে উঠছে, আর পায়ে উঁচু হিল। সব কিছু রেডি করে ঋদ্ধির উপর একটা লাল ওড়না দিয়ে ঋদ্ধিকে নিয়ে আসা হয়। চারিদিকে ওড়না ধরে আছে মেয়েরা, আর এরই মাঝে এক অপসরী, সে হলো ঋদ্ধি। আরিয়ান নিচে স্টেজে বসেছিল, সেই দিকে তাকাতেই অপসরী দেখা মিল। ঋদ্ধিকে দেখেই দাঁড়িয়ে পড়ল আরিয়ান হা করে। পরে হুশ এসে ঋদ্ধির কাছে গিয়ে একেবারে হিরো স্টাইলে গিয়ে ঋদ্ধির হাত ধরে নিয়ে আসে স্টেজে। সবাই দুজনকে অবাক হয়ে দেখছে। দুজনকে এত সুন্দর মানিয়েছে যে ছেলেরা ঋদ্ধিকে দেখে আর মেয়েরা আরিয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। বুড়ো বুড়িরা কেউ ভালো কিছু বলছে, আবার কেউ খারাপ। আরিয়ান ঋদ্ধির হাত ধরে বসে আছে, ছাড়ছেই না। অনেকবার ঋদ্ধি ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু আরিয়ান ততবারই চোখ গরম করে ঋদ্ধির দিকে তাকিয়ে তাকাই ঋদ্ধির দিকে। ঋদ্ধি আরিয়ানের কাণ্ডে খুব বিরক্ত হয়ে গেছে। লোকটা এত জ্বালাই তাকে, উফ। কিছুক্ষণ পর চিৎকার করতে করতে ঋদ্ধির ফ্রেন্ডরা এসে জাপটে ধরে ঋদ্ধির উপর। ঋদ্ধি আরিয়ান দুজনেই হতভম্ব হয়ে যায়। তবে আরিয়ানের মেজাজ গরম হয়ে গেছে, কারণ ঋদ্ধির বন্ধুরাও তাকে জড়িয়ে ধরেছে। আরিয়ান ছাড়া কোনো পুরুষ কেউ ছুতে দেবে না তার পরীকে, শুধু তারই অধিকার। ঋদ্ধির বন্ধু মিমি বলে উঠল, ওহো রিদি, তুই তো সুপার উস্তাম নিকলা, একেবারে চুপি চুপি বিয়ের পিড়িতে বসে গেলি। ইয়ার তোকে কি দারুণ লাগছে দেখতে। আমি তো ছেলে হলে প্রেমই পড়ে যেতাম। এদিকে রিহান মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ঋদ্ধির বিয়ে হয়ে গেছে তাই। ও সত্যি ঋদ্ধিকে খুব ভালোবাসতো। ঋদ্ধির সাথে ওর বন্ধুত্ব খুব ক্লোজ ছিল। একসাথে থাকতে থাকতে ঋদ্ধিকেও ভালোবেসে ফেলে। এদিকে আরিয়ান হঠাৎ ওদের মধ্য থেকে ঋদ্ধিকে টেনে নিয়ে তার কাছে নিয়ে আসে। ওফ, হাই জিজু। ওয়াও জিজু, আপনি কি হ্যান্ডসাম। ইস কি বডি, হাই মারডালা। দিদি না থাকলে আমি বিয়ে করে নিতাম আপনাকে। আরিয়ান প্রচণ্ড রেগে যাচ্ছে এসব কিছুতে। আরিয়ানের ইচ্ছে করছে মিমির গালে চর বসিয়ে দিতে। আরিয়ান ওদের আর কথা বলার সুযোগ না দিয়েই হঠাৎ ঋদ্ধিকে নিয়ে ঋদ্ধির আব্বুর কাছে গিয়ে বলল, আঙ্কেল একটু যদি তাড়াতাড়ি শুরু করতেন সব কিছু। আরিয়ানের কথা শুনে ঋদ্ধি সহ সবাই অবাক হয়ে গেছে। ঋদ্ধির আব্বু দিশান রাহান রাজি হয়ে গেল। তারপর আরিয়ান ঋদ্ধিকে কোলে তুলে নিয়ে যেখানে হলুদ দেওয়া হবে সেখানে ঋদ্ধিকে বসিয়ে দিল। ঋদ্ধি অবাক হয়ে আছে, কী বলবে ভেবে পাচ্ছি না। আরিয়ানকেও একটু একটু জানে সে কেমন। তারপর ঋদ্ধির আঁচলের এক অংশ ধরে বসে থাকলো আরিয়ান। সবাই এক একে হলুদ ছোঁয়াতে লাগলো, কিন্তু আরিয়ান কোনো ছেলেকে ঋদ্ধিকে হলুদ ছোঁয়াতে দেবে না। কোনো ছেলে হলুদ ছোঁয়াতে আসলেই ঋদ্ধিকে আরিয়ান আগলে ধরে রেখেছে সবাই। সেজন্য মুখ ভার করে দাঁড়িয়ে আছে আরিয়ানের কাণ্ডে। কেউ কিছু বলতে পারছে না, কারণ আরিয়ান বলে দিয়েছে বেশি কিছু করলে ঋদ্ধিকে নিয়ে এখনই সে চলে যাবে। ঋদ্ধির মন খারাপ হয়ে যায়। ঋদ্ধি কিছু যদি বলে তাহলে আরিয়ান বকা দেবে, না হলে কোলে তুলে নিয়ে সোজা চলে যাবে। সবার মন ভেঙে যাওয়ায় কোনো রকম শুধু কাজ আলো। আরিয়ানের এত মানুষজন আর আশেপাশে এত মানুষ, তাই বেশি অস্বস্তি লাগছে। সে ছোট থেকেই ছেলেদের মধ্যেই থেকে এসেছে। এত ঝামেলার পরে সবার মুড ভালো হলো।
সবাই নাচ গানে মেতে উঠল। একে একে অনেকে বিভিন্ন গানে নাচ করলো, কেউ কেউ গান করলো। আরিয়ানকে আর ঋদ্ধিকে কাপল ডান্সের জন্য ডাকছে, কিন্তু ঋদ্ধি যাবে না আর আরিয়ানও যাবে না করে যেতে যেতে রাজি হলো পরে, কিন্তু ঋদ্ধি মানতে চাইল না। পরে আরিয়ান ঋদ্ধিকে কোলে তুলে স্টেজে নিয়ে গেল। সবাই এটা দেখে হো হো করে হাততালি দিতে লাগলো। কেউ একজন একটা রোমান্টিক সং ছেড়ে দিল বক্সে। আরিয়ান প্রথমে ঋদ্ধির কোমরে এক হাত দিল। এমন করে ঋদ্ধির কেমন যেন অনুভূতি হলো, আর অন্য হাত দিয়ে ঋদ্ধির এক হাত নিজের কাঁধে নিল আর আরেক হাত ধরে রাখলো। আরিয়ান চোখে চোখ রেখে গানের তালে ডান্স করছে, আর গানের কথাগুলো মুভমেন্টও দিতে শুরু করলো। ঋদ্ধি শুধু আরিয়ানের সাথে তাল মেলাতে লাগলো। তাল মেলাতে মেলাতে আরিয়ানই ঋদ্ধিকে পরিচালনা করছে। तेरे सामने आ जाने से ए दिल मेरी धड़का है, ए गलती नहीं है तेरी, कसूर नजर का है, जिस बात के तुझको डर है ओ करके दिखा दूंगा, ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूँगा, तुमको मैं चुरा लूँगा, तुमसे दिल में छुपा लूँगा, ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूँगा, तुमको मैं चुरा लूँगा, तुमसे दिल में छुपा लूँगा। গানে তালে তালে দুজন ডান্স করতে করতে চোখে চোখে হারিয়ে গেছে। অন্য সবাইও হারিয়ে গেছে। হারাবেই না কেন, তাদের ডান্স যে খুব সুন্দর হচ্ছিল। মুগ্ধ হয়ে সবাই দেখছে। ঋদ্ধিও মুগ্ধ হয়ে দেখছে আরিয়ানকে। ঋদ্ধির মনে আরিয়ানের প্রতি এতক্ষণে বিরক্ত ভাবটা চলে গেছে। মাঝে অসংখ্য কিছু ভালোবাসা যোগ হয়েছে। আরিয়ান আর ঋদ্ধি এতটাই হারিয়ে গেছে যে তারা বুঝতেই পারেনি তারা একে অপরের কতটা কাছাকাছি চলে এসেছে। আরিয়ান ঋদ্ধি চোখ বন্ধ করে মুভমেন্টটা ফিল করতে ব্যস্ত। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আশেপাশের মানুষও ভুলে গেছে তারা এতটা কাছে, যা এতগুলো মানুষের মধ্যে লজ্জাজনক ব্যাপার। বাকি বড়রা কেউ নেই ওই সাইডে। ঋদ্ধি আরিয়ানের হাত ছেড়ে কখন গলা জড়িয়ে ধরেছে খেয়ালই নেই, আর আরিয়ান দুই হাত দিয়ে ঋদ্ধির কোমরে জড়িয়ে ধরেছে। বর্তমানে দুজনের ঠোঁট ছুঁইছি অবস্থা। এমন সময় গান অফের সাথে লাইটও অফ হয়ে যায়। লোডশেডিং হয়ে গেছে। আরিয়ান আর ঋদ্ধি আরেকটু হলে রোমান্টিক সিনেমা দেখিয়ে দিত ঠোঁট মিলিয়ে দিয়ে। কারেন্ট চলে যাওয়ার জন্য লজ্জা থেকে বেঁচে গেছে। এতক্ষণে সবাই হাঁ হয়ে দেখছিল। লোডশেডিং হওয়ায় সবার হুঁশ ফিরে আসে, আর আরিয়ান ঋদ্ধির হুঁশ ফিরে বুঝতে পারে কি লজ্জাজনক অবস্থায় ছিল তারা। তাই তারা অন্ধকারের মধ্যে চোরের মতো পালিয়ে গেছে। কিছুক্ষণ পরেই আলো আবার ফিরে আসে। আলো আসতেই সবাই দেখল ঋদ্ধি আর আরিয়ান স্টেজে নেই, ওরা গায়েব। সবাই চমকে যায়। আরিয়ান ঋদ্ধিকে নিয়ে চুপি চুপি রুমে গিয়ে তার বাকি কাজ সম্পন্ন করতে ব্যস্ত হয়ে গেছে। ঋদ্ধির ঘোর কাটেনি। তার আগে আরিয়ান তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ঋদ্ধির ঠোঁট দখল করে নিল। ঋদ্ধি কী করবে না করবে বুঝে উঠতে পারছে না। ঋদ্ধির কাঁপুনি শুরু হয়ে গেছে, আর আরিয়ান কাঁপুনি দেখে দুই হাত আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। দুজন একে অপরের জড়িয়ে ধরে ঋদ্ধিকে ছেড়ে ঋদ্ধির মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আরিয়ানকে এভাবে হাসতে দেখে ভুরু কুচকে তাকায় আরিয়ানের দিকে। কিছুক্ষণ পর গড়াগড়ি করে ঋদ্ধিও হাসতে শুরু করে। এবার আরিয়ান মুচকি হাসার বদলে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে পাগলের মতো হাসছো কেন? ঋদ্ধি হাসি থামাতেই পারছে না। অনেক চেষ্টা করেও মুখ লাল হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে, তবুও হাসতে আছে। এবার আরিয়ান যা করলো ঋদ্ধি আর ভুলো মুখ খুলবে না। আরিয়ান ঋদ্ধির ঠোঁটে কিস করে দিয়েছে। ঋদ্ধি এবার চুপ হয়ে গেছে। এবার বলো, এতক্ষণ ভেবে হাসলে কেন? কি হলো বলো? আপনার ঠোঁটে লিপস্টিক লেগে আছে আবার। আচ্ছা, এত ভেবে তোতলাচ্ছ কেন? ইমরি। আরিয়ান আর কিছু না বলে আয়নার সামনে কি দুষ্টু হেসে বলে, ইস, বউয়ের কাছে মিষ্টি নিতে গিয়ে লিপস্টিক খেয়ে ফেললাম। আমার পেট খারাপ হবে না তো আবার? ঋদ্ধি চুপচাপ দাঁড়িয়ে দাঁত কটমট করতে থাকলো। একটু পরেই ঋদ্ধির মা আরিয়ান আর ঋদ্ধিকে খাবার দিল। ঋদ্ধিকে কোলে নিয়ে রুমে খাওয়া দাওয়া সারলো। তারপর ফ্রেশ হয়ে আবার বিয়ের প্রস্তুতি নিল। এবারে ড্রেস সব ঋদ্ধির মায়ের বাসা থেকে সবাইকে দিয়েছে। আরিয়ানের গার্ডদেরও দিয়েছিল। ঋদ্ধি আর আরিয়ানের আবার বিয়ে হবে।
ঋদ্ধিকে পার্লার মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে নিল। আর আরিয়ানের সাথে ঋদ্ধির কাজিনরা, সাথে সায়ান আর জনিও ছিল। এবার জনিও বিয়ে উপলক্ষে এসেছে। আরিয়ানের তো এদের ছাড়া কেউ নেই, তাই এরাই সব। ঋদ্ধিকে নিয়ে আসা হলো, তারপর আরিয়ানের পাশে বসানো হলো, তারপর আরিয়ান আর ঋদ্ধির বিয়ের রেজিস্ট্রি হলো। আরিয়ান ঋদ্ধির দিকে অপলকভাবে তাকিয়ে আছে, কিন্তু বেশিক্ষণ পারল না। হঠাৎ জনি ছুটে এসে আরিয়ানের কানে কানে কিছু বলল, আর আরিয়ান বিচলিত হয়ে গেল। আরিয়ানের কিছু শত্রুরা জেনে গেছে আরিয়ান বিয়ে করছে আর এখানেই আছে, তাই এখানে শত্রুরা হামলা করতে আসছে। আরিয়ান উঠে বাইরে গিয়ে জনিকে আর সবাইকে বলল বাড়ির মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে, আর দ্রুত তার আরও লোক পাঠিয়ে দিতে। বাড়ির চারিদিকে গার্ডের ব্যবস্থা জরুরি, আর কড়া গার্ডের ব্যবস্থা করতে বলল চারিদিকে। গেট রেডি নাও। ওদের কিছু হওয়ার মানে রিদির ঝুঁকি রয়েছে, সব কিছু রক্ষা করতে হবে। আর আমার কানটা নিয়ে আসো ফাস্ট। ওকে রীতি নিরাপত্তা জায়গায় রাখতে হবে। ওর গায়ে যদি বিন্দু মাত্র আঘাত লাগে, ওর কিছু হলে আমি আফসার খানকে ছাড়বো না, আর ওর মেয়ে বজ্জাত্মকেও আমি ছাড়বো না, কেটে টুকরো টুকরো করে ফেলবো। আরিয়ান তার গার্ড এসে গান দিলে আরিয়ান সবাইকে নিজের রুমে যেতে বলে, আর বাড়ির সব জানালা দরজা যেন লাগিয়ে দেয়, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। এরপর আরিয়ান ছুটে ঋদ্ধির কাছে গিয়ে ঋদ্ধিকে কোলে নিয়ে রুমে যায়, আর বেলকনি দরজা লাগিয়ে দিয়ে জানালাগুলো লাগিয়ে দেয়। ঋদ্ধি খুব ভয় পেয়ে যায়। আরিয়ান ঋদ্ধিকে বেডে কোলে নিয়ে বসে পড়ে, আর কপালে চুমু দিয়ে গালে গাল ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে থাকে। ঋদ্ধিও ভয়ে জড়িয়ে ধরে আরিয়ানকে নাকি একটা মেয়ে পাগলের মতো পছন্দ করত। তার এক খবর পেয়ে ছুটে এসেছে ঋদ্ধিকে খুন করতে। আরিয়ানকে পাওয়ার জন্য বড্ড উন্মাদ হয়ে আছে মেয়েটা, যে করেই হোক ওকে চাই। তাই মেয়েটা পাঠিয়েছে তার বাবাকে। মেয়েটার বাবা খুব খারাপ, সব ধরনের খারাপ কাজ তার নাম আছে। বাইরে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। সে মেয়েটার বাবা আর তার লোকেরা ঋদ্ধিকে খুন করার জন্য ঝামেলা শুরু করেছে। তারা ভেতরে আসার চেষ্টা করছে। আরিয়ান ওখানে গিয়ে ইচ্ছে করলে অনেকে কুপকাত করতে পারত, কিন্তু ও ঋদ্ধিকে ছাড়া এই মুহূর্তে কোথাও যেতে চাইছে না। তোমার কিচ্ছু হবে না জান, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমার কলিজায় হাত দেওয়ার আগে ওর রক্তে বন্যা বইয়ে দেবো। ঋদ্ধি ভয়ে আরিয়ানকে চাপটে শক্ত করে ধরে আছে। আরিয়ানের বুকে মুখ লুকিয়ে জামা খামছে ধরেছে। আরিয়ান ঋদ্ধির ভয় পাওয়া দেখে ওকে একবার কিস দেয়, একবার মাথায় হাত বুলিয়ে দেয়। ঋদ্ধির যেন মন এদিক থেকে ভুলানোর জন্য বিভিন্ন কিছু করতে থাকে। ঋদ্ধি ভয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায় আরিয়ানের কোলে বুকে মাথা রেখে। আরিয়ান ঋদ্ধির কোনো রেসপন্স না পেয়ে ঋদ্ধির মাথা তুলে দেখে ঋদ্ধি তার জামা আঁকড়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। চোখে এখনও পানি দাগ বোঝা যাচ্ছে। আরিয়ান তো চিন্তার মতো মুচকি হেসে দেয়, আর ঋদ্ধির কপালে তার ঠোঁট ছোট্ট করে চুমু দিয়ে বিছানায় ভালো করে শুইয়ে দেয়। ঋদ্ধিকে ভালো করে আবারও মন ভরে দেখে নেয়। এখন তার যাওয়ার দরকার, ওদিকে না গেলে সামলানো যাবে না। আরিয়ান ঋদ্ধির রুমে দরজা ভালো করে লাগিয়ে তার গান হাতে নিয়ে নিচে নেমে আসে। আরিয়ানের চোখে মুখে এখন রাগ ফুটে উঠেছে, আর ওর মনে একটাই ভয়, ঋদ্ধির কিছু হলে ও বাঁচবে না। এতদিন একা ছিল, জীবনে হাসতেও ভুলে গিয়েছিল। একাকিত্ব ঘিরেছিল তার দুনিয়া জুড়ে, কিন্তু এখন তার সবটা জুড়ে তার পরিটা দখল করে নিয়েছে। সেই পরিটার কিছু হলে ও নির্ঘাত মারা যাবে। ওকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আজকাল। তাকে কেড়ে নিলে তার কি হবে? ঋদ্ধি ছাড়া দুনিয়ার কোনো মেয়ের দিকে তার নজর যায়নি। সেই খারাপ মেয়েটা আগেও চালাতো। কতবার আরিয়ান ওকে অপমান করেছে, তবু বারবার আসে, কিন্তু এবার ওকে ছাড়বে না। ওর কলিজায় হাত দিতে চেয়েছে। আরিয়ান ওখানে গিয়ে দেখে একে অপরে মারামারি খুব সাংঘাতিক চলছে। জাহাদ আর রাসেল আরিয়ানকে দেখেই ছুটে আসে। স্যার, আপনি আসতে গেলেন কেন? আমরা সব ম্যানেজ করতে দিতাম। আপনি ফিরে যান স্যার, ম্যামের এখন আপনাকে দরকার। তোমার ম্যাম ঘুমাচ্ছে, এদিকে খেয়াল রাখো কেউ যেন ভিতরে না যায়। আমি ওদের দেখছি। আরিয়ান যদি ওয়াইফকে মেরে ফেলার হুমকি, শাস্তি ওদের পেতেই হবে। সব কটাকে খুন করবো আমি। আরিয়ান গিয়ে দুই হাতে দুইটা বন্দুক নিয়ে একে একে অনেকগুলো লোককে গুলি করতে থাকলো, যেন ওর কাছে এসব কোনো ব্যাপারই না। ঋদ্ধির বাড়ির সবাই একে অপরকে জড়িয়ে ধরে কানে আঙ্গুল দিয়ে রেখেছে। গুলির আওয়াজে ভয়ে তারা থরথর করে কাঁপছে, কিন্তু ঋদ্ধির কোনো কিছুই চিন্তা নেই।
ও মনের সুখে বের করে ঘুমোচ্ছে। আর এমনিতেও ও ঘুমালে ওর কোনো হুঁশ থাকে না, দুনিয়া উল্টে গেলেও জানতে পারবে না। সবাই ব্যস্ত, কিন্তু ঋদ্ধির বিপদ খুব কাছে, সেটা কেউ বুঝতেই পারেনি। পিছনে জানালাতে লাফিয়ে ঢুকে পড়ে খুব সুন্দরী এক মেয়ে। সে এই মেয়েটা যে আরিয়ানকে পাগলের মতো পছন্দ করে আর ভালোবাসে। সে ঋদ্ধিকে খুন করতে পিছনে জানাল দিয়ে লাফিয়ে ঢুকেছে। পরনে তার কালো জ্যাকেট আর কালো প্যান্ট পরা, আর পায়ে কালো জুতা, চুলগুলো উঁচু করে খোপা করে রাখা আছে, মাথায় ক্যাপ দিয়ে মুখ আড়াল করে রেখেছে, আর হাতে একটা চকচকে ছুরি। সে আস্তে আস্তে চুপি চুপি ভিতরে গিয়ে সব রুমে কান পাতে। শুধু একটা রুমে মনে হলো মানুষ আছে, তবে সারা শব্দ নেই। ও আগে জানে আরিয়ান এখন ব্যস্ত থাকবে, তাই এই সুযোগে ভিতরে আসে। আর রুমটায় উকি দিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে, বিয়ের শাড়ি পরা। ও দেখে বুঝে নিল যে এটাই আরিয়ানের বউ, আর যে মেয়েটা ঋদ্ধিকে মারতে এসেছে আর আরিয়ানকে পাগলের মতো ভালোবাসে, তার নাম হলো যারা। এটাই সে, যে জারার থেকে তার আরিয়ানকে কেড়ে নিয়েছে। আজ আমি তাকে ছাড়বো না, এর শাস্তি তুই পাবি। যারা গিয়ে হাতের ছুরিটা দিয়ে ঋদ্ধির হাতে একঘাত টেনে দিল। এই মেয়ে, এই ওঠ, আজ তোর শান্তির ঘুম শেষ করে দেব, তোকে চিরতরে ঘুমে পাঠিয়ে দেব। যারা মেয়েটির চোখে মুখে হিংস্রতা আর রাগ জেদে ভরপুর। ঋদ্ধির হাতে আবার ঠিক জায়গায় আঘাত দেয় আর ঋদ্ধির হাত ধরে জোরে টান মারে। ঋদ্ধির চমকে ওঠে ঠিক, কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। আর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার একটু পরে চোখে মুখে অন্ধকার দেখছে আর হাতে ব্যথা করছে ঋদ্ধির, কারণ যারা ঋদ্ধির হাতে এক জায়গায় পরপর দুবার আঁচড় দিয়েছে আর অনেকটা গর্ত হয়ে কেটে গেছে ঋদ্ধির হাতে। সে নিজেও বুঝতে পারেনি এতটা কেটে যাবে, হাতের রগ অনেকটা কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। যারা ঋদ্ধিকে টানাহেঁচড়া করতে করতে আরিয়ান রুমে চলে আসে। আরিয়ানের কেমন জানি ঋদ্ধির জন্য মন কেমন করছিল, তাই ছুটে এসেছিল। কিন্তু ও এসে ঋদ্ধিকে এ অবস্থায় দেখবে ভাবতে পারেনি। ঋদ্ধির মাথা আর পাশে যারাকে দেখে তার হাতে ছুরি, তাতে রক্ত লাগা দেখে আরিয়ানের মাথা ঘুরে ওঠে। ঋদ্ধি কিছু হয়নি তো? আরিয়ান তারপর ঋদ্ধির দিকে একটু দেখতে ঋদ্ধি হাতের দিকে চোখ যায়, আর যারা হঠাৎ আরিয়ানকে দেখে ভয় পেয়ে যায়, ওখানে দাঁড়িয়ে থাকে, পালানোর মতো শক্তি পায় না। আরিয়ান হঠাৎ যারার গলা টিপে দেওয়ালে চেপে ধরে। তুই আমার দিকে আঘাত করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরিয়ান রাগে ফেটে পড়ছে। যারাকে এমনভাবে ধরেছে, মেঝে থেকে এক হাত উঁচু করে ধরে রেখেছে। যারা চোখ বের হওয়ার অবস্থা, আর একটু হলেই মরে যাবে। তার মনে হচ্ছে এরকম হিংস্র আরিয়ানকে কখনো দেখেনি সে। যারা আরিয়ানের আসল ফর্সা চেহারা একদিন দেখে ফেলেছিল, তা দেখে যারা মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই থেকেই আরিয়ানের পিছে পড়ে আছে, কিন্তু এখন আরিয়ানকে হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর লাগছে। আরিয়ান এমনভাবে গলা টিপে ধরেছে যে যারা নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। এদিকে অনেকক্ষণ ধরে নিজেকে জেগে রাখার চেষ্টা করছে ঋদ্ধি, কিন্তু চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, চারিদিকে কেমন ঘুরছে। আর আস্তে করে আরিয়ান বলে ঋদ্ধি ডেকে ওঠে। ঋদ্ধির আরিয়ান ডাক শুনে আরিয়ানের খেয়াল হলো। আরিয়ান যারাকে ফেলে ছুটে যায় ঋদ্ধির কাছে, আর ততক্ষণে ঋদ্ধি চোখ বন্ধ করে ফেল। এই চান, ওঠো না প্লিজ, এই পাখিটা চোখ খুলো প্লিজ, দেখো আমি তোমার পাশে আছি, তোমার কিছু হবে না চান, তোমার কিছু হলে আমি থাকতে পারবো না, বউ, ও বউ। আরিয়ান ঋদ্ধিকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ও ভুলে গিয়েছিল ঋদ্ধিকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া আগে জরুরি। আরিয়ানের চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজে ছুটে আসে সবাই। ঋদ্ধিকে এভাবে নিথরভাবে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। আরিয়ান তো চিৎকার করে কাঁদছে। আরিয়ানের হুঁশ জ্ঞান নেই এ সময় কী করা লাগবে, কিন্তু জনি বুদ্ধিমানের মতো দ্রুত ঋদ্ধিকে কোলে নিতে বলে। এখনই হাসপাতালে যাওয়া লাগবে। আর যারাকে জাহাদার রাসেল হাত পা বেঁধে ধরে নিয়ে যায়। যারার বাবা এসে ঝামেলা করছিল যারার জন্য, তখন তাকেও ধরা হয়, কারণ সেও অপরাধী। আর জাহাদ রাসেল জানে আরিয়ান ঠিক হলে ওদের কথা জিজ্ঞেস করবে, এত সহজে ছেড়ে দেবে না ওদের। তারা জানে অন্য আদালতে শাস্তি দেবে না আরিয়ান, কিন্তু আরিয়ানের আদালতে শাস্তি সে দিয়েই ছাড়বে। এতদিনে সে তার হাসি খুশি থাকার, সারা জীবন পাশে থাকার মানুষ পেয়েছে। তাকে আঘাত করার ফল ভালো হবে না। আরিয়ানের হাসি খুশি থাকার টনিক যে তাদের ঋদ্ধি ম্যাম।
এর আগে কখনো আরিয়ানকে তারা এই রূপে দেখেনি। ওনাকে দেখে তাদের মনটাও ভরে গেছে। আরিয়ান এবার দেরি না করে ঋদ্ধিকে কোলে নিয়ে গাড়িতে বসে। ঋদ্ধির মা, বাবা, আত্মীয় স্বজনরাও কান্নাকাটি করছে। ঋদ্ধির বোন আর চাচাতো বোন আপু আপু করে অজ্ঞান হয়ে যায়। আর ঋদ্ধির মাও বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। শ্যান হুশজ্ঞান হারিয়েছিল, পরে হুশ আসতে চিল্লাতে শুরু করে। রিদু, বোন আমার, তোর কিচ্ছু হবে না। ওই মেয়েকে আমি চরম শাস্তি দেব। আমার ফুলের মতো বোনকে আঘাত করেছে। যে কোনোদিন কারো কাছে ফুলের টোকাও পাইনি, তাকে আঘাত করলো ওই মেয়েটা। আই উইল কিল হিম। শ্যানকে ঋদ্ধির খালাতো ভাইরা শান্ত করতে ব্যস্ত হয়ে গেছে। ওরা জানে ঋদ্ধি শ্যানের বড় হলো শ্যানের কলিজার টুকরো। জনি, আরিয়ান আর ঋদ্ধিকে গাড়িতে উঠিয়ে ঋদ্ধির হাতের পালস একবার চেক করে নিল আর বুঝলো ঠিক আছে। ঋদ্ধির হাতে রুমাল বেঁধে দিয়েছিল, সেটা আরিয়ানকে পাল্টে দিতে বলল। জনি গাড়িতে ড্রাইভ করে দ্রুত গাড়ি চালাতে শুরু করে আর পেছনে ঋদ্ধির ফ্যামিলির সবাইও আসতে লাগলো। আরিয়ান পিছনের সিটে ঋদ্ধির রুমাল চেঞ্জ করে আরেকটা কাপড় দিয়ে বেঁধে দিল। ওদিকে জনি ফোন করে ডাক্তারের সাথে কথা বলল যেন পৌঁছে ডাক্তার চিকিৎসা শুরু করতে পারে। আরিয়ান ঋদ্ধির দিকে একধানে তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ছোট থাকতে অনেকবার কেঁদেছিল। যখন ওর বাবা মা হুট করে হারিয়ে গেল তখন খুব কাঁদত। আরিয়ান তারপর আস্তে আস্তে নিজেকে শক্ত বানিয়ে রেখেছিল। অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে। নিজের সৌন্দর্যের জন্য ছোটবেলায় ওকে ধরে বিক্রি করতে চেয়েছিল, সে থেকে নিজের সৌন্দর্য আড়াল করে রাখে। খুব ভালোবাসি জান তোমাকে। তুমি আমাকে একা রেখে যেও না। ছোটবেলা থেকে একা একা থেকেছি, আর থাকতে পারবো না। ঋদ্ধির কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল ঋদ্ধিকে। দ্রুত ড্রাইভ করে তারা পৌঁছে গেল দ্রুতই। তারা হসপিটালে ঢুকতেই নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। আরিয়ানকে সবাই চেনে, এখানে অনেক টাকাও তাদের ফান্ডে দিয়ে থাকে। আরিয়ান স্ট্রেচারে ঋদ্ধিকে শুয়ে দিয়ে ঋদ্ধির হাত ধরে নিচেও যেতে থাকে তাদের সাথে। কান্না করতে করতে আরিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তার ঋদ্ধিকে দেখেই বলল, রোগীর অবস্থা ভালো না, ফার্স্ট অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারে আরিয়ানও ঢোকার জন্য চিৎকার চেঁচামেচি করতে লাগলো ঋদ্ধির সাথে থাকার জন্য, কিন্তু জনি আর ঋদ্ধির চাচু আরিয়ানকে টেনে নিয়ে আসলো। আরিয়ান ঋদ্ধির চাচুকে দেখে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, চাচ্ছু, আমার এদিকে বাঁচিয়ে দাও চাচ্ছু। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমার এদিকে এনে দাও। ঋদ্ধির চাচু আরিয়ানের পিঠে হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ানের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর কিছুক্ষণ পর আরিয়ান অজ্ঞান হয়ে যায়। ঋদ্ধির চাচু আরিয়ানকে এমনভাবে দেখে ভয় পেয়ে যায় আর জনিকে ডাকে। জনিও ভয় পেয়ে যায়। আরিয়ানের মতো শক্ত ছেলে কোনো অসুখেও এমন হয়নি, সেখানে আজ কী অবস্থা হলো। আর জনিরও কান্না পাচ্ছে, কিন্তু তাকে কান্না করলে তো আর চলবে না। আরিয়ানকেও দ্রুত ভর্তি করা হয় আর একটা কেবিনে রাখা হয়েছে। হাতে স্যালাইন চলছে তার। জনির চোখ থেকেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরিয়ানকে সে ভাইয়ের মতো মনে করে। তার বিপদে এই আরিয়ানই তাকে বাঁচিয়ে এনেছিল। এত শক্ত মানুষটা আজ কত কান্নাকাটি করেছে, এখন কি শান্ত লাগছে তাকে। কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে আসে কেবিন থেকে। ঋদ্ধির ফ্যামিলিরও সবাই চলে এসেছে, কেউই যেতে চাইছে না। আর ঋদ্ধির মা অসুস্থ, তবু তাকে জোর করে রাখতে পায়নি। আরিয়ানের কাছে রাখা হয়েছে ওনাকে। ডাক্তার ঋদ্ধির কেবিন থেকে বেরিয়ে এসে এ পজিটিভ রক্ত লাগবে বলে গেল। অনেক রক্ত পড়ে, 4 ব্যাগের মতো রক্ত লাগবে। 3 ব্যাগ তাদের কাছে আছে, আরও 1 ব্যাগ খোঁজ নিতে বলল। এ কথা শুনে সায়ন বলল, আমি রক্ত দেব, আমার আর ওর রক্ত এক। তারপর সায়নকে নিয়ে গেল রক্তের জন্য। ঋদ্ধির মা বসে বসে আরিয়ানকে দেখছে। ছেলেটাকে প্রথমে মনে হয়েছিল এমনি পাগলামি করছে, ওনারা ভাবতে পারেনি সত্যি সত্যি এই ছেলেটা তাদের মেয়েকে এতটা ভালোবাসে। কিন্তু এখন পরিষ্কার সবার কাছে, আরিয়ানের থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না তাদের মেয়েকে। এই ছেলের হাতে তুলে দিয়ে ভুল করেনি তারা। ঋদ্ধির মা আরিয়ানের কাছে গিয়ে মায়াভরা চোখে আরিয়ানের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। তারপর অজু করে ওখানে নামাজ পড়তে লাগলো আর আল্লাহর কাছে তার আদরে মেয়ের জীবন ভিক্ষা চাইল। আরিয়ানের জন্য চাইল এই ছেলেটা তার মেয়েকে পেয়ে একটু সুখের ছোঁয়া পেয়েছিল, তাকে আবার যেন অন্ধকারে হারিয়ে না দেয়।
অন্যদিকে যারাকে আর তার বাবাকে একটা অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়েছে। কয়েকটা মেয়েকে আনা হয়েছে। এরা আরিয়ানদের মাফিয়া গ্রুপেরই। তাদের মহিলাদের জন্য রাখা হয়েছে। যারার বাবাকে অনেকক্ষণ খুব মারা হয়েছে, আর যারাকে সেই মেয়েগুলো বেশ কয়েকটা চর মেরেছে। এতে সে অজ্ঞান। জাহাদ মনে মনে বলছে, এত সহজে তোদের ছাড়বো না। তোরা আমাদের এত ভালো স্যারের জীবনেই ক্ষতি করেছিস, ছাড়বো না কিছুতেই। আমরা তো দেবই, আর স্যার আসলে তোদের যে কী অবস্থা করবে আমরা নিজেরাও জানি না। এই যারা চরম শাস্তি হবে দেখিস রাসেল। স্যারের যা নেই হাত দিয়েছে এই মেয়ে। এদিকে ঋদ্ধিকে নিয়ে যাওয়া 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কেউ এখনও বের হচ্ছে না দেখে সবাই চিনতে চিনতে নিতে পড়েছে। না চুপ করে থাকতে পারছে না, আর না কিছু করতে পারছে। মনে মনে সবাই যারাকে গালাগালি করছে, ওর জন্যই সব হলো। আর আরিয়ানের হালকা হালকা জ্ঞান ফিরেছে। চোখ বন্ধ করে ঋদ্ধি ঋদ্ধি বলে ডাকছে আর কান্না করছে। হঠাৎ আরিয়ান না বলে চিৎকার করে উঠে হাঁপাতে থাকলো। ঋদ্ধির মা তাড়াতাড়ি আরিয়ানের কাছে দৌড়ে যায়। কি হয়েছে বাবা? খুব কষ্ট হচ্ছে? আমি আছি তো, কিছু হবে না। আরিয়ানের আস্তে আস্তে সব মনে পড়ে যায়, আর ঋদ্ধি ঋদ্ধি বলে চিৎকার করে হামা করে কান্নাকাটি করতে থাকে। আর ঋদ্ধির কাছে যাওয়ার জন্য হাতের স্যালাইন সুচ খুলে ফেলেছে, হাতে রক্ত মাখামাখি। আরিয়ানের চিৎকারে সবাই চলে এসেছে তার কাছে। স্যার, স্যার শান্ত হন, ম্যামের কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। না, আমি এখনই যাবো আমার রীতির কাছে। ও কষ্ট পাচ্ছে, আমি স্বপ্নে দেখেছি। ও আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আমি ওর কাছে যাব। যা বলার পর আর বলতে পারলো না, কারণ ডাক্তার তখনই আরিয়ানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। না হলেও এরকম পাগলামি সে করতে থাকবে। তারপর এশার আজান দিলে সবাই নামাজে গেল। ঋদ্ধির মা আর চাচি আর ওর 2 বোন আরিয়ানের কেবিনে নামাজে বসলো। ঋদ্ধির জন্য ওরাও বাড়িতে থাকেনি, চলে এসেছে। ঋদ্ধির ফ্রেন্ডদের আর আত্মীয় স্বজনরা বলে এসেছে ঋদ্ধির অপারেশন শেষে জ্ঞান ফিরে বাড়ি যাবে, আর আগে যাবে না। নামাজে বসে সবাই মোনাজাতে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আর ঋদ্ধির সুস্থতা কামনা করছে। এতগুলো মানুষের সকলের দোয়া হয়তো আল্লাহ ফেরত দিতে পারেনি। তাই 3.5 ঘন্টা পর ডাক্তার বের হয়ে বলে অপারেশন সাকসেসফুল। তাই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। আরিয়ান ঘুমিয়ে আছে, তাই কিছু জানতে পারল না। ঋদ্ধির অপারেশনের পর ঋদ্ধিকে কেবিনে দেওয়া হয়, সাথে আরও রক্ত দেওয়া হয়। পরের বার জনি দিয়েছে তার রক্ত। সবার মুখে এখনও ভয়। ডাক্তার বলেছে আর কোনো বিপদ নেই, কিন্তু রক্ত ঝরার সম্ভাবনাও নেই। তবুও হঠাৎ প্রবলেম হতে পারে, এমন কিছু বলা যাচ্ছে না। ঋদ্ধির শরীর খুব নাজুক, তাই বেশি প্রবলেম হচ্ছে। সবাই বসে বসে আল্লাহ আল্লাহ করছে। এদিকে যারার বাবা আপাতত রেস্টে আছে, কারণ বাকিটা আরিয়ান দেখবে। তাই আরিয়ানের রাত 11টার সময় ঘুম ভাঙে, আর আরিয়ান উঠেই ঋদ্ধির কাছে যাওয়ার জন্য বলতে থাকে। তাই তাকে ঋদ্ধির কাছে নিয়ে যাওয়া হয়। আরিয়ান ঋদ্ধির পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কতদিনের পিপাসা ছিল সব মিটিয়ে নিচ্ছে একেবারে। ভালোবাসি জান, অনেক ভালোবাসি। যতটুকু ভাসলে পরিবার মাপ করাও চায় না, তার থেকে অনেক অনেক ভালোবাসি। আরিয়ান ঋদ্ধির হাতে হাত দিতে গিয়েও দিল না, কারণ ডাক্তার বলেছে ঋদ্ধির হাত এখনও নাজুক, একটুকুতেই রক্ত বের হতে পারে। ঋদ্ধি কখন জ্ঞান ফিরবে তা জানা নেই, তবে 34 ঘন্টার আগেই ফিরতে পারে ডাক্তার বলেছে। আরিয়ান আস্তে করে উঠে ঋদ্ধির কপালে আর গালে চুমু খেলো। তারপর ঋদ্ধি বাম হাত নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে ধরে থাকে। ঋদ্ধির পাশে ফাঁকা জায়গায় মাথা রেখে ঋদ্ধির দিকে চেয়ে থাকে। আরিয়ানের চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। বাড়ি থেকে তার জনি আর শায়ন দরজার কাছ দিয়ে দেখছে। তাদের চোখও পানিগুলো টলমল করছে, যেন পলক ফেলতেই গড়িয়ে পড়বে। জাহাদ আর রাসেল জনিকে ফোন করলো, বলে সেখান থেকে সরে আসলো জনি। হ্যাঁ বলো ভাই, ম্যামের কি খবর এখন? এখন ভালো আছে কিছুটা। আর স্যারের কি খবর? স্যার ঠিক আছে তো? স্যারের অবস্থা কি বলবো, এখন একটু ভালো আছে। ম্যামের পাশে বসে চোখের পানি ফেলছে। স্যারকে আজ প্রথম এত ভেঙে পড়তে দেখলাম। স্যারের চেহারা দেখা যায় না, চোখ মুখ শুকিয়ে গেছে। এখানে আসার কিছুক্ষণ পরেই সেন্সলেস হয়ে গেছিল। তারপর উঠেই আবার পাগলামি শুরু করে শেষে থামাতে না পেরে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আর একটু আগে উঠে ম্যামের কাছে নেওয়ার পর শান্ত হয়ে কান্না করছে। স্যারের অবস্থা আমি সহ্য করতে পারছি না ইয়ার। জনি কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল। ওদিকে জাহাদ আর রাসেল নিশ্চুপে কান্না করছে।
ম্যাম ঠিক হয়ে যাবে, আমাদের স্যারও ঠিক হয়ে যাবে। স্যারকে কতদিন পর হাসতে দেখেছিলাম। আল্লাহ স্যারের সাথে এত নিষ্ঠুর হবেন না, দেখো। হ্যাঁ রে ভাই, স্যারকে হাসতে দেখে কি যে ভালো লাগতো। কত মিষ্টি হাসি স্যারের। সব ওই যারার জন্য এসব হলো। ও যদি আজ এমন না করতো তাহলে স্যার আর ম্যাম সুখে থাকতো। ওদের দুইজনকে ভালো করে দেখে রাখবি তোরা, ছাড়বি না একদম। হ্যাঁ ভাই, ওকে এত সহজে ছাড়বো না, আমাদের স্যারকে কষ্ট দিয়েছে ও। ঠিক আছে, রাখছি। এদিকে অনেক ভিড়ের জন্য ঋদ্ধির ফ্যামিলির সবাইকে ডাক্তার চলে যেতে বলো। ঋদ্ধির মা বাবা আর আরিয়ান জনি থাকবে শুধু। ঋদ্ধির মা বাবাকেও যেতে বলা হয়েছিল, কিন্তু তারা যায়নি। আরিয়ানের কেবিনে তাদের থাকার ব্যবস্থা করা হয়। আরিয়ানেরও গার্ডদের প্রয়োজন, তাই জনি থাকবে আরিয়ানের কাছে। ঋদ্ধির মা আরিয়ানকে খাওয়ানোর জন্য বলে। ছেলেটাকে দেখে ওনার খুব কষ্ট হয়। দেখে বোঝা যায় তার মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। ঋদ্ধির মা আর রিসা রায়হান আরিয়ানকে জোর করে অল্প একটু খাইয়ে দেয়। আরিয়ান খেতে চাইছিল না, বলছিল ঋদ্ধি খায়নি, তাই সেও খাবে না। ওর কখন জ্ঞান ফিরবে সে আশায় বসে থাকে। রিসা রায়হান জোর করেই আরিয়ানকে অল্প একটু খাইয়ে দিল। তারপর ঋদ্ধির বাবা মা যাবার পর আরিয়ান ঋদ্ধিকে জড়িয়ে ধরে ঋদ্ধির পেটে মুখ গুজে শুয়ে থাকলো। কি শান্ত হয়ে ঘুমাচ্ছে মেয়েটা, না হলে সারাক্ষণ বিড়বিড় করে তাকে গালাগালি করতে থাকতো বলে আরিয়ান কষ্টে ভরা মুখে মুচকি হাসি দিল। সেদিন সারা রাত ওভাবেই আরিয়ান ঋদ্ধির পাশে শুয়ে থাকলো। ঋদ্ধির দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুম নেমে আসলো আরিয়ানের চোখ জুড়ে। সকালে ঋদ্ধির মা এসে দেখে আরিয়ান ঋদ্ধির পেট জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখে হালকা কালি পড়েছে আর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। গায়ের পাঞ্জাবিতে রক্ত লেগে আছে জায়গায় জায়গায়। বেহাল অবস্থা ওর। রাজপুত্রের মতো চেহারাটা কি হয়েছে আজ তার মেয়ের জন্য। মেয়েটার জন্য কষ্ট হলো, আর ভয় কষ্ট নেই এই ছেলেটাকে দেখে। আজকাল ছেলেটার প্রতি মায়া লাগে খুব বেশি। ছেলেটার বাবা মা নেই তো কি হয়েছে, আজ থেকে ও আমাদের সন্তানের মতো থাকবে। ঋদ্ধির বাবা এসে দেখে ঋদ্ধির মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক মনে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উনি গিয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, কি ভাবছো এভাবে দাঁড়িয়ে? আসতে দেখছো না আমার দুই ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, জেগে যাবে তো। ঋদ্ধির বাবা একটু অবাক হলেও কিছু বলল না, চুপ করে থাকলো। কারণ উনি জানেন ওনার বেগম নিজেই বলবেন সব। তারপর ঋদ্ধির মা নিজেই বলল, দেখো ছেলে মেয়ে দুটোকে কি সুন্দর ঘুমিয়েছে। ছেলেটা আমার এই পাগলি বাচ্চা মেয়েটাকে এত ভালোবাসে আমি কখনো ভাবতেই পারিনি। বাহুর জন্য আমার খুব টেনশন হতো, কি হবে মেয়েটার বিয়ে হলে। ছোটটা বড়দের আদেশ উপদেশ দেয়, বড় মেয়ে হয়েও ছোটদের মতো থাকে সব সময়। ছোটদের মতো দেখে দেখে রাখতে হয়, নিজের হাতে খায় না, খাইয়ে দেওয়া লাগে। সব সময় ছুটাছুটি করে বেড়ায়, কলেজে মারামারি করে, প্রতিদিন কমপ্লেন আসে ওকে নিয়ে। পড়ালেখা করে না, কার্টুন দেখে সারাটা দিন টিভিতে। কিন্তু আজ চিন্তা নেই, এই ছেলেটাই পারবে আমার বাবুকে দেখে রাখতে। কালকে কি কান্নাটাই না করলো আর বাবুর জন্য। বাবুর প্রতি এত ভালোবাসা দেখে প্রাণটা জুড়িয়ে গেল আমার। জানো কালকে আমি তো ওর দিকে অবাক হয়ে দেখছিলাম, কি সুন্দর প্রিন্সেস মতো দেখতে ওই ছেলেটা। আমার মেয়েটাকে কত ভালোবাসে। আমার তো অন্য জায়গায় দেখে শুনে বিয়ে দিলেও এত সুন্দর একটা প্রিন্স আনতে পারতাম না আমাদের প্রিন্সেসের জন্য। ঠিকই বলেছ বেগম, আমিও অবাক হয়ে গিয়েছিলাম ছেলেটাকে দেখে। সেদিন যেদিন হসপিটালে ওকে খুঁজে পাই, সেদিন তুমি দেখলে আরও অবাক হতে। আমার মেয়েকে আমার থেকে রক্ষা করেছে, ওকে আগলে ধরে রেখেছিল, ওকে কোলে নিয়ে এমনভাবে লুকিয়েছিল আমি ওকে বাগরুদ্ধ হয়ে গেছিলাম। সেদিন তো জামাইকে পুরো বাচ্চা লাগছিল, যেন তার কোনো প্রিয় পুতুল কেড়ে নিচ্ছে, তা সে দেবে না বলে লুকিয়ে রাখার চেষ্টা। সেই থেকে আমাদের প্রিন্সেসকে ও খুব ভালোবাসে। আমি সেদিনই ওর কাণ্ডতে কিছুটা বুঝে গেছিলাম।
বলেই বিয়ের সময় তেমন বাধা দেয়নি। আমার একটু ইচ্ছে ছিল ছেলেটার সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিতে, কিন্তু ও ওকে ছাড়তেই চাইছিল না, তাই বাধ্য হয়েই ওর কথা শুনতে হয়েছে। আর মামনি, আরিয়ানের মতো খুব ভালো জীবনসঙ্গী পেয়েছো, আর আরিয়ানের ওপর আস্থাটা কালকের আচরণেই পেয়ে গেছি। তার কোনো ভয় নেই, তার প্রিন্সেসকে সে পেয়ে গেছে। ওদের সম্পর্কটা এখন কেমন আছে জানি না, তবে জামাই বাবাজির ভালোবাসার কাছে ও হার মানতেই হবে। সেটাই, ছেলের বাবা মা নেই তো কি হয়েছে, আমরাই ওর বাবা মা আজ থেকে। সেটাই আমি ভাবছিলাম যখন দাঁড়িয়ে থাকে। ঠিক বলেছ, ও তো মা বাবার ভালোবাসা পায়নি কখনো। আজ থেকে আমরাই ওকে মা বাবার সব ভালোবাসা দেব। ওরা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল। তারপর দুজনেই আরিয়ান ঋদ্ধির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে মুখে এক তৃপ্তির হাসি নিয়ে বিদায় নিল। আরিয়ান তার আধা ঘন্টা পরে জেগে ওঠে। ঋদ্ধির দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে বাইরে বের হয়ে দেখল জনি চেয়ারে বসে কাত হয়ে ঘুমিয়ে আছে। তাই আর ডাকতে চেয়েও ডাকলো না। আরিয়ান সোজা ঋদ্ধির বাবা মার কেবিনের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখে সবাই চলে এসেছে। ওরা ঋদ্ধির ফ্রেন্ডরাও এসেছে। আরিয়ান আর ঋদ্ধি ঘুমিয়েছিল, তাই ঋদ্ধির মা ওদেরকে ঢুকতে দেয়নি। আরিয়ানকে দেখে ঋদ্ধির মা ডেকে ওঠে, আসো বাবা, ভেতরে এসো। আরিয়ান ভেতরে আসলে আরিয়ানকে ঋদ্ধির বাবা আর মার মাঝে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, ঘুম ভালো হয়েছে বাবা? জি আন্টি, ভালো হয়েছে। ছেলে বলে কি, শোনো বাবা, আজ থেকে আমাদের বাবা মা বলে ডাকবে। আমার 2 মেয়ের মতো তুমিও একটা ছেলে আমার। এই কথা শুনে আরিয়ান আবেগে আপ্লুত হয়ে কাঁদো কাঁদো হয়ে ঋদ্ধির মাকে মা বলে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মা বলে ডাকতে লাগলো। ঋদ্ধির মা বাবার মনে হলো ডাকটা শুনে শীতল বাতাস বয়ে গেল শরীর দিয়ে। ঋদ্ধির বাবা মা আরিয়ানকে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কিছুক্ষণ পরে ঋদ্ধির কেবিন থেকে চিৎকার আসতে লাগলো, আরিয়ান, আরিয়ান, বাঁচাও, বাঁচাও। ওই মেয়েটা বলেই জ্ঞান হারালো। চিৎকার শুনে আরিয়ান কাঁদতে কাঁদতে দৌড়ে গেল, আর ওর পিছনে পিছনে সবাই হন্তদন্ত হয়ে ঋদ্ধির কেবিনের উদ্দেশ্যে বের হয়ে গেল। আরিয়ান ঋদ্ধির কেবিনে গিয়ে দেখল ঋদ্ধি শুয়ে ঘুমের ঘরে কেমন যেন ছটফট করছে। জান জান, কি হয়েছে তোমার? এই তো আমি আছি তোমার কাছে। আরিয়ান গিয়ে ঋদ্ধিকে জড়িয়ে ধরে ঋদ্ধিকে শান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে ডাক্তার আর নার্স সহ ফ্যামিলির সবাই কেবিনে উপস্থিত হয়ে গেছে। আরিয়ান মেয়েদের মতো কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। একটা নার্স আরিয়ানকে দেখে সব কিছু ভুলে গেছে, হাঁ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। ডাক্তার নার্সকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু নার্সের কোনো হুঁশ নেই। সে এক মনে আরিয়ানকে দেখতে ব্যস্ত। নার্সও আরিয়ানকে দেখে বাকি মেয়েদের মতো পাগল হয়ে গেছে। সবাই নার্সের দিকে তাকিয়ে দেখে নার্স আরিয়ানের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। কি আজব! আরিয়ানও ওদের কথায় নার্সের দিকে তাকিয়ে দেখে নার্স তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আবার মুচকি হাসছে। মুহূর্তেই আরিয়ানের মেজাজ গরম হয়ে গেল। তার বইয়ের এখন বেঁচে থাকার লড়াই চলছে, আর নার্স চুপচাপ হাঁ করে তাকিয়ে আছে, তাও আবার তার দিকে তাকিয়ে, যেটা সব থেকে ওর কাছে বাজে লাগে। আরিয়ান ঝড়ে বেগে গিয়ে প্রচণ্ড জোরে নার্সের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল, আর নার্স মেয়েটার জেগে জেগে স্বপ্ন দেখা সাথে সাথে ধূলিসাৎ হয়ে গেল। নার্সের গালে 5 আঙ্গুলের দাগ, আর সাথে ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। আরিয়ান এখনও রাগে ফুঁসছে। কিছুক্ষণ পরেই জনি জনি বলে চিৎকার করতে লাগলো, আর জনি পরিমরি করে দ্রুত কেবিনে ঢুকলো। এই মেয়েটাকে এখনই এই জব থেকে সাসপেন্ড করো, আর এমনভাবে করো যাতে আর কখনো কোনো জায়গায় জব না পায়। নার্স মেয়েটা এতক্ষণ চর খেয়ে নিচে পড়েছিল, এবার সে উঠে সরাসরি আরিয়ানের পা ধরে কান্না করতে শুরু করলো। স্যার স্যার প্লিজ আমাকে এইবারের মধ্যে মাফ করে দিন, আমি আর কখনো এরকম করবো না স্যার, প্লিজ স্যার মাফ করে দিন। চাকরি চলে গেলে বাড়িতে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারবো না, ছোট ভাই আছে, ওর লেখাপড়া বন্ধ হয়ে যাবে স্যার, সংসার চালানোর জন্য একমাত্র আমি আছি স্যার, প্লিজ স্যার মাফ করে দিন। এগুলো করার আগে আপনার এসব মাথায় ছিল না?
আমার স্ত্রী অসুস্থতায় কতরাচ্ছে আর আপনি ঢং করে ছেলে দেখতে এসেছেন? হ্যাঁ, সরি স্যার, আসলে আপনি দেখতে অনেক সুন্দর যে যে কোনো মেয়ের চোখ আপনার দিকে পড়বে। আমারও তেমনই হয়েছিল স্যার। এবার আরিয়ান আর কি বলবে, আসলেই তো তার সৌন্দর্য যে তাকে এজন্যই বাকিটা আর মনেই করলো না, এজন্যই কালি মেখে থাকে। কিন্তু ঋদ্ধির দিকে নজর থাকায় তার মুখে কালি দেবার কথা আজ মাথায় ছিল না। ঋদ্ধির ফ্রেন্ডরাও আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরিয়ানের রূপে তারাও মুগ্ধ। ঋদ্ধির ফ্রেন্ডগুলো আফসোস করছে, ইস, আগে যদি তার সাথে দেখা হতো হয়তো একবার চান্স নিতে ট্রাই করতো। কিন্তু নার্স মেয়েটাকে যেমন করলো হিংস্র বাঘের মতো, তাতে ভয়ে আর সাহস করবে না। আরিয়ান আর নার্সকে কিছু বলল না, কিন্তু শাসিয়ে রাখলো আর ঋদ্ধিকে যেন ভালো ট্রিটমেন্ট আর সেবা করে। ওর পছন্দ হলে নার্সকে এখানে রাখবে, না হলে আউট করে দেবে। আর ঋদ্ধির যদি আপনার দ্বারা কোনো ক্ষতি হয় তো সেটা আপনার এই পৃথিবীতে শেষ দিন মনে থাকে যেন। গট ইট। জি স্যার, মনে থাকবে। নাও গেট লস। নার্স জলদি করে কেবিন থেকে বেরিয়ে গেল। আরিয়ান যে কী পরিমাণ রেগে আছে তা তার চোখ মুখ লাল দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর মুগ্ধ করার মতো মুখটাই এখন শুধু হিংস্রতা দেখা যাচ্ছে। হঠাৎ ঋদ্ধির কথা মনে হতেই নিজের ওপর আর নার্স মেয়েটার উপর আরও রাগ উঠছে। তার বউটা কত কষ্ট পাচ্ছে আর নার্সের জন্য রাগে ওইদিকে কত টাইম ওয়েস্ট করে ফেলো। ডক্টর ঋদ্ধিকে চেক আপ করে দাঁড়িয়েছিল ভয়ে, মুখ ফুটে কিছু বলেনি, সাহস পায়নি এসব দেখে। যদি তার চাকরি চলে যায় তখন কি হবে? এবার আরিয়ান পেছন ঘুরে ঋদ্ধির কাছে দৌড়ে গেল আর দেখলো ঋদ্ধি এখন শান্ত হয়ে আছে। দেখে এক শান্তির নিঃশ্বাস নিল। এবার ডক্টরের দিকে তাকাতেই ডক্টর ভয়ে কাঁপতে লাগলো। আরিয়ান ডক্টরকে শান্ত করার জন্য বলল, রিল্যাক্স ডাক্তার, আপনাকে আমি কোনো কিছুই বলিনি, আপনি আমাকে দেখে কাঁপাকাঁপি শুরু করবেন? আরিয়ানের কথা শুনে ডক্টর একটু শান্ত হলো আর আরিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ঋদ্ধির ব্যাপারে শোনার জন্য। ডক্টর তা বুঝতে পেরে বলল, ওনার আপাতত কোনো সমস্যা নেই, তবে ঘুমের মধ্যেই হঠাৎ করে শক লাগায় তিনি ভেতরে ভেতরেই খুব ভয়ে আছেন। ডক্টর এক নাগারে এসব বলে শান্ত হলো। তারপর বড় এক নিঃশ্বাস ছাড়ল। এখান থেকে যেতে পারলেই উনি বাঁচেন যেন। ঠিক আছে ডাক্তার, আমরা দেখে রাখবো, আপনি এখন আসতে পারেন। চিকিৎসার কোনো জন্য ভুল না হয়, হলে আপনার খবর আছে, মনে রাখবেন। এই আরিয়ান চৌধুরীকে চেনেন না, চিনে রাখবেন ভালো করে। ডক্টর ভয়ে দৌড়ে পালালো। এতক্ষণ ঋদ্ধির ফ্যামিলি আর ফ্রেন্ডরা ছিল নীরব দর্শক। তারা আরিয়ানের এই রূপ আজ প্রথম দেখল। দম বন্ধ করা একটা সিচুয়েশন পার করলো তারা। আরিয়ান সবার দিকে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। আরিয়ানও তাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ব্যাস, সব ভুলে গেল সবাই সেই হাসিতে। কি সুন্দর হাসি ছেলেটার মা বাবা মনে হয় ভীষণ সুন্দর ছিল বলেই এরকম প্রিন্সের মতো দেখতে ছেলেটা। ঠিক আছে বাবা, তুমি ঋদ্ধি মামুনির কাছে থাকো, তাহলে আমরা বাইরে আছি। জি আঙ্কেল। তারপর সবাই বের হয়ে গেল একে একে। সবার আরিয়ানের এই রূপ দেখে ঘোর লেগে গেছে। সবাই বের হবার পর আরিয়ান ঋদ্ধির বাম হাতটা ধরে বসলো একটা টুল টেনে। ঋদ্ধির ডান হাতটা একবার দেখে নিল। ডান হাতে ছুতে ভয় করছে, তাই ভয়ে আর টাচ করলো না। যদি তার জান পাখি ব্যথা পায়, আস্ত করে শুধু কাটা জায়গায় চুমু দিল আর চোখের উপর পড়া চুলগুলো কানে গুজে দিল। ঋদ্ধির পেটে হাত রেখে তারপর তার হাতের পর থুতনি রেখে একমনে তাকিয়ে থাকলো ঋদ্ধির দিকে। ভালোবাসি জান, কখন উঠবে জান তুমি? তোমার ভয়ে ভয়ে করা ফোর্স আর বক করা সারাক্ষণ সেই চঞ্চলতা খুব মিস করছি। দেখো, তুমি আমাকে আর কত পাগল বলবা বলো? যখন থেকে দেখছি আমি সব ভুলে গিয়েছি। তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। তোমার এইভাবে শান্ত থাকাটা যেন আমাকে খুব কষ্ট দিচ্ছে জান। এভাবেই সময় যেতে থাকলো। 2 দিন হয়ে গেছে, এখনও ঋদ্ধির জ্ঞান ফিরছে না দেখে আরিয়ানের মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। এখন তার ইচ্ছে করছে এই জারাকে কেটে টুকরো টুকরো করতে। 2 দিন ধরে ঋদ্ধির পাশ থেকে আরিয়ান একটুকু ওঠেনি, খুব জরুরি ছাড়া।
সেই নার্স ভয়ে ঋদ্ধির খুব যত্ন নিচ্ছে, কিন্তু ভুলেও আর আরিয়ানের দিকে তাকায়নি। আরিয়ান ঋদ্ধির ফ্যামিলির সবাইকে বাসে পাঠিয়ে দিয়েছে, জনিকেও পাঠিয়ে দিয়েছে, আর তার জায়গায় অন্য একজন গার্ড এসেছে। ঋদ্ধি এখনও মাঝে মাঝে চিৎকার করে, তখন আরিয়ানের প্রচুর কান্না পায় ওকে দেখে। তখন খুব শক্ত করে ঋদ্ধিকে জড়িয়ে ধরে। তার কাছে জাদু থাকলে সব কষ্ট মুছে ফেলতো তার পাখিটার, কিন্তু কিছুই করেনি, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। আজ জাহাদ আর রাসেল ডিউটিতে থাকবে। আরিয়ান ওদের রেখে ডক্টরের কাছে গেছে, আর ওদের বলে গেছে ঋদ্ধিকে দেখে রাখতে, সাথে নার্সও আছে। আরিয়ান ডক্টরের সাথে কথা বলে কেবিনের কাছে আসতে ঋদ্ধির চিৎকার শুনতে পেল। সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে আরিয়ান ঋদ্ধির কাছে ছুটে গেল। গিয়ে দেখে ঋদ্ধি চিৎকার করে। ঠিক তখনই ঋদ্ধি উঠে বসেছে। ঋদ্ধি জ্ঞান ফিরে এসেছে দেখে আরিয়ান প্রচণ্ড খুশি হয়েছে। তার জানে প্রাণ ফিরে এসেছে। আবার আরিয়ান গিয়ে ঋদ্ধিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিচ্ছু হবে না জান, আমি তো আছি। আমার জানকে যে কষ্ট দেবে তার পৃথিবীতে শেষ দিন সেই দিনই হবে। ঋদ্ধি আরিয়ানকে জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। ঋদ্ধির বাসায় খবর দিয়েছে, নার্স ডক্টরকে ডাকতে গেছে। ডক্টর এসে বলেছে এখন কোনো সমস্যা নেই, 1 উইক পর নিয়ে যেতে পারেন। এসব শুনে আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এই মেয়েটা ছাড়া তার লাইফ অচল। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে সবাই ঢুকে পড়ল কেবিনে। ঋদ্ধি আরিয়ানের বুকে মাথা রেখে শান্তভাবে সবার দিকে তাকিয়ে আছে চুপচাপ। তার কাছে ওই বুকটাই পরম শান্তির আর ভরসার জায়গা। মেয়েটা এখনও খুব ভয় পেয়ে আছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঋদ্ধির মা বোন কাঁদতে কাঁদতে ঋদ্ধিকে জড়িয়ে ধরল, কিন্তু ঋদ্ধি কোনো হেলদোল নেই। ঋদ্ধি ওভাবেই আরিয়ানকে ধরে আছে শক্ত করে। ঋদ্ধির মা, বাবা, চাচা, চাচি সবাই ঋদ্ধির মাথায় হাত বুলিয়ে দিল, আর বাকিরা চুপচাপ দেখল। তারা সবাই বুঝতে পেরেছে ঋদ্ধি এখনও শকে আছে। সেদিন ব্যাপারটা ঘুমের মধ্যে হঠাৎ করে ঋদ্ধিকে যারা অ্যাটাক করেছিল, তাই হঠাৎ ঘটাই ভয়টা বেশি পেয়েছে। কিন্তু তারা খুশি ঋদ্ধির জ্ঞান ফেরার জন্য। যারাকে আর তার বাবাকে এখনও বন্দি করে রাখা আছে, তাদের লোকেরা বেশ কয়েকবার এসেছিল ওদের বাঁচাতে, কিন্তু পারেনি। আরিয়ান ঋদ্ধিকে ছেড়ে আসার সুযোগ সাহস কোনোটাই পায়নি। যারাকে মাঝে মাঝে শাস্তি দেওয়ার কথা হয়, কখনো গরম পানি ছিটিয়ে, কখনো মার দিয়ে, আবার কখনো না খাইয়ে রেখে। আর ওর বাবাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে। যারাকে আজ শাস্তি দেবে ইঁদুর ছেড়ে দেওয়া রুমে বন্দি করে রাখবে। আরিয়ান ঋদ্ধিকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। এখন ঋদ্ধি হসপিটাল থেকে ছাড়া পেলে তাকে বাইরের পরিবেশে নিয়ে যাবে। ঋদ্ধি আরিয়ানকে এক মুহূর্তের জন্য ছাড়তে চাইছে না। চালেই চিৎকার করে ওই মেয়ে মেরে ফেলবে বলে চিৎকার করতে থাকে ঋদ্ধি। 1 সপ্তাহ পর, এই 1 সপ্তাহতে ঋদ্ধি কিছুটা সুস্থ। ঋদ্ধির কাটা ঘা কিছুটা শুকিয়েছে। সেই নার্সটা ঋদ্ধির ভালো যত্ন নিয়েছে, তাই তাকে ঋদ্ধির জন্য রাখা হয়েছে। তাকেও সাথে নিয়ে যাবে বাড়িতে। ঋদ্ধিকে আজ বাড়ি নিয়ে যাবে। ঋদ্ধি আর আরিয়ান নিজেদের বাড়ি ফিরে যাবে। আরিয়ান আগেই তার সার্ভেন্টদের বলেছে তাদের রুম ভালো করে পরিষ্কার করতে, যেন কোনো জীবাণু না থাকে। ঋদ্ধির ফ্যামিলি সবাই আরিয়ানের বাড়িতে যাবে ওদের সাথেই। আরিয়ান কিছু মহিলা সার্ভেন্ট রেখেছে, যা আগে ছিল না। এখন মহিলা সার্ভেন্টের দরকার ঋদ্ধির জন্য। তবে আরিয়ান অল্প বয়সের সার্ভেন্ট রাখেনি। আরিয়ানের আর কোনো প্রবলেম চায় না। আর রাসেলের বোন রাইসাকে বলা হয়েছে ঋদ্ধির সাথে থাকবে সবসময়। রাইসা মেয়েটাও বদলে গেছে, এখন আর আরিয়ানকে নিয়ে ভাবে না। ঋদ্ধির সাথে একদিন কথা বলে ওর ভালোই লেগেছিল। ঋদ্ধির অবস্থার কথা জেনে রাইসা একবার হসপিটালে গিয়ে দেখে এসেছে। খুব খারাপ লাগছিল ওর। চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে আছে, আরিয়ানকে সবসময় আঁকড়ে ধরে রাখে। আরিয়ান সব ফর্মালিটি পূরণ করে ঋদ্ধিকে ধরে গাড়ির কাছে নিয়ে গিয়ে ঋদ্ধিকে পিছনের সিটে বসালো। ঋদ্ধির বাবা মা চেয়েছিল ওদের বাসায় নিতে, কিন্তু আরিয়ান যায়নি। আরিয়ান নিজের বউকে নিজের বাড়িতেই আবার নিয়ে যাবে। ওখানে গেলে ঋদ্ধির সেদিনের কথা মনে পড়তে পারে। আরিয়ান তাদের বলে দিয়েছে যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নেই। ঋদ্ধির বাবা মা থাকতে পারবে না, শ্যান আর ওদের 2 বোন থাকবে ঋদ্ধিকে সঙ্গ দিতে। বাড়িতে গিয়ে আরিয়ান ঋদ্ধিকে নিয়ে বেডরুমে ঢুকলো, আর ঋদ্ধির পিঠে মালিশ দিয়ে ঋদ্ধিকে বসিয়ে দিল।
আর সার্ভেন্টকে বলল স্যুপ বানিয়ে দিতে। ঋদ্ধির রুমে সবাই বসে আছে। আরিয়ান ঋদ্ধিকে স্যুপ খাইয়ে রুম থেকে বেরিয়ে আসলো সবাই আছে বলে। ওদিকে যারাদের খবর নিয়ে আরিয়ান অফিসে গেল। ওখানে একটা ব্রাঞ্চ খুলেছে, যেহেতু এখানে আছে তারা, তবে স্থায়ী না। ঋদ্ধির এই ইয়ারের এক্সাম হলেই আরিয়ান ঋদ্ধিকে নিয়ে চিটাগং শিফট হবে। ওখানেই আরিয়ানের সব আছে, এখান থেকে কিছু করতে পারবে না। ঋদ্ধি এখন নতুন, তাই আরিয়ান সেখানে যায়নি আপাতত। আরিয়ানের অফিসে অনেক কাজ জমে আছে, তাই লেট হচ্ছে। অফিসের কাজ করতে করতে ফোন কল পেয়ে আরিয়ান বাসেই ছুটল। ঋদ্ধি আবার চিৎকার শুরু করেছে। আরিয়ানই একমাত্র শান্ত করতে পারবে। ঋদ্ধিকে এরকম দেখলেই যারার উপর আরিয়ানের রাগটা আরও ক্রমাগত বাড়তেই থাকে। ভাবছিল ছেড়ে দেবে, কিন্তু না, এখন ছাড়বে না। যতদিন না ঋদ্ধি সুস্থ হয় ততদিন ওদের শাস্তি চলতেই থাকবে। আরিয়ানের জান কষ্ট পাবে, আর যারা আরাম করবে তা তো হবে না। আরিয়ান বাড়িতে পৌঁছাতেই দৌড়াতে দৌড়াতে রুমে চলে আসলো ঋদ্ধির কাছে। ঋদ্ধি চিৎকার করছে উন্মাদের মতো, কেউ সামলাতে পারছে না। আরিয়ান রুম থেকে সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়ে গেলে তারপর ঋদ্ধির কাছে গিয়ে বসলো। আর অমনি ঋদ্ধি ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের বুকে। আরিয়ান ভাবে একদিক দিয়ে ভালো হয়েছে, এখন তার বউটা তাকে ছাড়া কিছুই বোঝে না। এটাই তো আরিয়ান চাই ভেবেই আজকাল আরিয়ান শান্তি পাই খুব। জান, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার কাছে আসবো, আদর করে দেব। না, কোথাও যেতে দেবো না। আরিয়ানকে আঁকড়ে ধরে। ওকে ওকে, আচ্ছা যাবো না, তবে তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো করে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। ঋদ্ধি চুপচাপ শুয়ে পড়ল, আর আরিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরেই ঋদ্ধি ঘুমিয়ে গেল। আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখল ঋদ্ধি ঘুমিয়ে গেছে। আরিয়ান মুচকি হাসলো, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে কিছু খেয়ে নিল। এরপর বাইরে গিয়ে সবার খোঁজ নিতে লাগলো। কালকে ঋদ্ধির বাবা মা চলে যেতে চায়। ঋদ্ধির চাচা চাচি বাসায় একা আছে, ছেলে মেয়েগুলোকে ঋদ্ধির কাছে রেখে যাচ্ছে। ঋদ্ধির বাবা মা মাঝে মাঝে আসবে দেখতে। 2 মাস পর, এই 2 মাসে ঋদ্ধি অনেকটা সুস্থ হয়ে গেছে। আরিয়ানের যখনই দরকার পড়তো ও ছুটে ঋদ্ধির কাছে চলে আসতো। ঋদ্ধিও আরিয়ানকে ধীরে ধীরে অনেকটাই ভালোবেসে ফেলেছে। ঋদ্ধি আর ভয় পায় না যারার জন্য। আরিয়ান ঋদ্ধির মন থেকে সব ভয় দূর করতে সফল হয়েছে। ঋদ্ধিও সেই ঘটনা ভুলতে শুরু করেছে। ঋদ্ধির হাত অনেকটা সেরে উঠেছে, আর ঋদ্ধির ভাই বোনেরাও নিজেদের বাসায় চলে গেছে, আর নার্সও চলে গেছে। ঋদ্ধি আর আরিয়ান অনেক শান্তিতেই আছে। আজ ঋদ্ধি খুব ভোরে জেগে যায়, তাই নামাজ পড়ে আরিয়ানের জন্য নিজ হাতে নাস্তা করতে লাগলো। ঋদ্ধি পরোটা সাথে সবজি ভাজি ডিম সিদ্ধ করে। এছাড়া ঋদ্ধি তেমন কিছু বানাতে পারে না। পরোটা ঋদ্ধি খেতে পছন্দ করত, তাই শিখেছিল। কি মনে করে নিজেই জানে না, তবে আজ কাজে লাগলো ভেবেই তার আনন্দ হচ্ছে। এদিকে আরিয়ান ঘুমের মধ্যে ঋদ্ধিকে খুঁজছে। ঋদ্ধিকে না পেয়ে ধমকিয়ে উঠে পড়ে বিছানায়। আরিয়ান এদিক ওদিক খুঁজতে থাকে, আর ঘড়িতে দেখে সকাল 8টা বাজে। উঠে বেলকনিতে যায়, সেখানে ঋদ্ধি নেই। আর ওয়াশরুমের বাইরে থেকে ছিটকানি লাগানো দেখে বুঝেছে কেউ নেই। বাইরে যাওয়ার জন্য দরজায় যেতে গেল, তখনই ঋদ্ধির সাথে ওর দেখা হয়ে যায়। জান, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? এর আগে তো ওঠার কোনো দরকার ছিল না, তুমি আমাকে ডাকলে না কেন? ঋদ্ধি আরিয়ানের দিকে একধানে তাকিয়ে আছে। ইস, তার বরটা কি হ্যান্ডসাম। ঘুমন্ত অবস্থায় আজ সকালে দেখেছিল, আর ঘুম থেকে উঠেই অনেকক্ষণ চেয়েছিল ওর দিকে, আর গালে নাকে কপালে কিস করে দিয়েছে। আর চুলে হাত বোলানোর সময় এত ভালো লাগছিল বলে শেষ করতে পারবে না। আরিয়ানের এত সফট সুন্দর চুলগুলো হালকা লালচে ভাব আছে। চুলে এতে যেন বেশি আকর্ষণীয় চুলগুলো। চোখগুলো যেন আরও মায়াবী লাগছিল ঘুমন্ত অবস্থায়। যে কোনো মেয়ের এক ঝলক দেখাতেই পাগল করতে পারে। ঋদ্ধি নিজের ভাবনায় ডুবে আছে, আর আরিয়ান যে ওকে এত কিছু বলছে ও শুনতেই পারছে না। শেষে আর না পেরে ঋদ্ধিকে কোলে উঠিয়ে বাথটবের পানিতে ফেলে দেয়। তখন ঋদ্ধির হুঁশ আসে, আর নিজেকে বাথটবের পানিতে আবিষ্কার করে চমকে ওঠে।
আরিয়ান ঋদ্ধির অবস্থা দেখে পেট ধরে হেসে গড়াগড়ি করছে। আরিয়ান হাসতেই আছে। ঋদ্ধি প্রথমে রাগলো, পরে আরিয়ানের হাসি দেখে সব থমকে যায়। আরিয়ানকে এতদিন হাসতে দেখলেও খেয়াল করেনি, কিন্তু আজ দেখে যেন থমকে গেছে। ঋদ্ধি মনে মনে ভাবছে, এই ছেলের হাসি কত কিউট, একে নিয়ে কারোর সামনে যাওয়া যাবে না। তখন আবার সুন্দর চার্মিক বরটাকে না জানি আবার কে কেড়ে নিতে আসে। না না, এটা হতে দেব না। ঋদ্ধি নিজের অজান্তে না বলে চিৎকার করে উঠল। কি হলো, কি হয়েছে? এবার চিৎকার করে উঠলে কেন? ঋদ্ধি বুঝতে পারল ও এতক্ষণ ভাবনায় ছিল, সেটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। তাই ঋদ্ধি আরিয়ানকে কথা ঘোরানোর জন্য বলল, ছেলে মেয়ে হয়েছে বলে মিটমিট করে হাসতে লাগলো। ঋদ্ধি তো বোঝেনি ওর ফান কি আকার ধারণ করবে। সত্যি জান? আচ্ছা, আমাদের বাবু ছেলে হবে না মেয়ে হবে? আমি কিন্তু প্রিন্স চাই। ঋদ্ধি ওর কথা শুনে অবাক, কি বলবে ও নিজেই জানে না। জান, বাবু নেওয়ার প্রসেসিং শুরু করে দেওয়া উচিত আমাদের, তাই না? আমরা জলদি বাবু নেব অনেকগুলো। আসো প্রসেসিং শুরু করি। আপনি কি বলছেন এসব? আমি তো মজা করছিলাম। তো কি হয়েছে, তুমি তো ভালো কথা মনে করে দিয়েছো। আসো আসো। আরিয়ান এগিয়ে আসতে লাগলো। আরিয়ানের এগিয়ে আসা দেখে ঋদ্ধি জোরে চিৎকার দিল, আর তখনই আরিয়ান দ্রুত ঋদ্ধির মুখ চেপে ধরে। উফ জান, এত জোরে চিৎকার করে কেউ? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে বেরো, ঠান্ডা লেগে যাবে এভাবে থাকলে। আরিয়ান আগে ফ্রেশ হয়ে নিল, তারপর ঋদ্ধিকে, তারপর দুজনে রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। আর খাবার উঠিয়ে আরিয়ান দেখলো পরোটা আর সবজি ঋদ্ধি নিজে সার্ভ করছে। আরিয়ান ঋদ্ধিকে কোলে বসাতে নিলে ওয়েট আসছি বলে ঋদ্ধি কিচেনে দৌড় দিল। ধীরে যান, পড়ে যাবে। ঋদ্ধি সেদিকে কান্না দিয়ে ঝটপট কফি বানিয়ে আনলো। কফি নিয়ে এসে আরিয়ানের সামনে রাখলো। আরিয়ান কফি দেখেই বলল, জান, এখন কফি আর লেগানো? কফি তো পরে খাই। উপস, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসো বসো। আরিয়ান ঋদ্ধির হাত ধরতে গিয়ে ঋদ্ধির আঙ্গুল ধরে কাটা জায়গায় হাতের চাপ লাগে। ঋদ্ধি ওহ করে উঠল। কি হলো দেখি দেখি। না না, কিছু না। দাও দেখি কি হলো হাতে। ঋদ্ধির হাত নিচে টান দিয়ে দেখতে লাগলো আরিয়ান। দেখে ঋদ্ধির দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কিভাবে হলো এটা? ও তেমন কিছু না, এমনিতেই লেগে একটু। এটা একটু হলো? হ্যাঁ, কতখানি কেটে গেছে, আর তুমি বলছো এতটুকু হয়েছে? আরিয়ানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ঋদ্ধির ওপর খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারবে না। মেয়েটা একটুও নিজের খেয়াল রাখি না, কি করে হলো এসব? সবজি কাটতে। হোয়াট? সবজি কেন? তুমি কাটতে যাবে কেন? এতগুলো সার্ভেন্ট আমি কি করতে রেখেছি? হ্যাঁ, টিনা, খালা, মিলি বলে সবাইকে চিৎকার করতে লাগলাম। ঋদ্ধি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। টিয়া খালা আর বাকি সার্ভেন্ট দৌড়ে আসলো। টিয়া খালা এসে বলল, জি জি স্যার। এই, আপনাদের কি করতে রেখেছি? হ্যাঁ, এতগুলো টাকা কি ওকে কাজ করানোর জন্য দিয়েছি আপনাদের? সরি স্যার, আসলে ম্যাম জোর করেছিল। ম্যাম জোর করেছিল তো আমাকে আপনি বলতে পারতেন, তাই না? আর এই তুমি কিচেনে গেছিলে, আমি তোমাকে তো নিষেধ করেছি। তোমাকে শুধু কফি বানাতে বলা হয়েছে, আর তুমি কোনো কাজ হাত দেবে না, নিষেধ করেছি। খুব শখ না রান্না করার? দেখলে তো হাত কাটা গেল, এটিও তাও আবার ওটা নিয়ে চুপচাপ বসে আছো, ব্যথা সহ্য করছো। সাহস কত বড়! তারপর সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, জান সবাই, নেক্সট টাইম এমন আর যেন না হয়, তাহলে আর এখানে জব করতে হবে না, সোজা বাড়ি চলে যাবেন। আর তুমি কিচেনে ভুলেও পা দেবে না, পা দিলে পা ভেঙে দেবো নেক্সট টাইম। আসো খাবে। ঋদ্ধি ভয়ে আরিয়ানের কাছে গেল, আর আরিয়ান ঝট করে ঋদ্ধির হাত ধরে কোলে বসিয়ে দিল। আরিয়ান পরোটা খেতে খেতে বলল, বাহ, পরোটাটা তো খুব সুন্দর হয়েছে। এটা তুমি বানিয়েছো জান? ঋদ্ধি কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। খুব সুন্দর হয়েছে, রান্না ভালো হোক, তবু তোমাকে কিচেনে যাওয়ার দরকার নেই, বুঝছো? আর যাবে না, তোমার আঘাত আমি সইতে পারি না।